আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো, আমরা প্রথম থেকে বলছি যে সুপার কমান্ডোতে প্রত্যেক দিন তুমি 4টা সাবজেক্ট পড়ো এবং কন্টিনিউয়াস রিভিশন দাও, এবং রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। তা আমি সবসময় বলি যে ভাইয়া যেই পরিস্থিতিতে থাকো না কেন, হোয়াট এভার হ্যাপেন হ্যাভ ইট ইজ কারেক্ট, যা কিছু হোক ভালোই হোক। এবং মাথায় রাখবা সত্যিকার অর্থে ব্রেইনে যদি তোমার হচ্ছে যে ফ্লো স্টেট তৈরি হয়, ফ্লো স্টেট দেখবা যে 1 ঘন্টা 8-10 ঘন্টা পড়ে ফেলছো। এবং ফ্লো স্টেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো পরিস্থিতিকে হচ্ছে পজিটিভলি ওইখানে যা করো, তাহলে ভালো হবে। ঠিক আছে, ওইখান থেকে করে নিয়ে এসে দিই, তাইলে হবে। নাহলে সাউন্ড হবে আন্দাজে, আমার ওই কনসেন্ট্রেশন অন্যদিকে চলে গেলেই দেখা যায় আমার কথার ইয়াটাই নষ্ট হয়ে যায়। ওকে, মানে লাইভের মধ্যে আমার ব্রেনটা একমুখী হয়ে কাজ করে, মানে যেটা দিব একেবারে পুরো ফোকাস, নাহলে ব্রেন কাজ করে না। সামনে খোসর মোচর হইলেও দেখা যায় যে মনে হচ্ছে যে না, ঠিক হচ্ছে না। তা আমি হচ্ছে যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে যা কিছু পড়বো কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে থাকতে হবে। এবং তুমি দেখো যে ব্রেনটা আসলে এরকমই, যে একমুখী হয়ে একসাথে একটা কাজ যেটা করবে একদম মনোযোগের সাথে, যে এটা মানে একদম পুরো ফোকাসটা ওই সময়, এবং ব্রেনকে অপটিমাম আদর্শ অবস্থায় রাখতে হবে। এই জন্য আমি বারবার বলি, তোমরা তো অনেক সময় ব্রেনকে হচ্ছে ওই যে আমি বলছি না যে ধ্বংস করে দিছো ব্রেন, পানি খাও না ঠিকভাবে, খাবার খাও না ঠিকভাবে, ঘুম ঠিকভাবে নাই, মাথার মধ্যে হাজারটা দুশ্চিন্তা, পড়া হয় না। পড়া কি বেশি কঠিন কিছু? অল্প কয়েকটা বই, কয়েক হাজার পৃষ্ঠা আছে, তার মধ্যে বাছাই করা পৃষ্ঠা, মানে কয়েক হাজারের মধ্যে প্রত্যেকটা লাইন তো আর পড়তে হয় না, প্রত্যেকটা পেজও পড়তে হয় না। 4000 পৃষ্ঠা ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি মূল্যে আছে, কিন্তু সব তো আর পড়তে হয় না। ঠিক আছে, ওকে, তাহলে সব তো আর পড়তে হয় না। হ্যাঁ, তাহলে যেই জিনিসটা পড়তে হবে সেটা আমাদের কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আরে মানে নেটওয়ার্কের অবস্থাটা আলহামদুলিল্লাহ, যে অবস্থায় আছে শুকরিয়া আদায় করতে হবে। যে ভালো নাই এটা কইলে আরও সমস্যা, যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। ওকে, তাহলে আমরা শুরু করে ফেলি ইনশাআল্লাহ। আগে কিছু এমসিকিউ আগে অ্যানালিসিস করতে থাকবো, ঠিক আছে। এবং টাইমের ব্যাপারটা কালকে পর্যন্ত আর শুক্রবার পর্যন্ত একটু কম বেশি হবে ইনশাআল্লাহ। শনিবার থেকে আমাদের ওই নিয়ম আমরা চালু করে দিচ্ছি, বলে দিলাম 5 মিনিট লেট হলে 10,000 টাকা পুরস্কার পেয়ে যাবে। আর আজকে থেকে তোমাদের রেজাল্ট আমরা দিয়ে দেবো, বেস্ট 10। হ্যাঁ, ঠিক আছে, যে তোমরা জানতে চেয়েছো ইনশাআল্লাহ। হ্যাঁ, নাভিদ নীরব বলছে স্যার বুক মার্কিং ক্লাস। দেখো বুক মানে ক্লাসগুলো যে সামারি আছে না, আপলোডের যে ব্যাপার, মানে এমন নেটওয়ার্কের যে সমস্যা হচ্ছে যে মানে বিস্ময়কর। এটা বিগত কয়েক বছরে হয়নি, হঠাৎ করে যে এমন হয়েছে। স্যার ফিজিক্স পড়ান, পড়াবো তো সবগুলোই। মিজান লাইভ আসলে ঠিক আছে, তাহলে আমরা আগে শুরু করি। তা আমি পরে তোমাদের বলে দেবো, লাইভ আসতে দেরি হয়ে যায়। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি। নাদিরা তাসনিম বলছে স্যার আজকে কেমিস্ট্রি ক্লাসের সামারি দেওয়া হয়নি, দিয়ে দিবে দরকার হলে। ওই জন্য ওইটার যে লাইভ ক্লাসটা দরকার আমরা একটু পরে দিব, টেনশনের কারণে। হ্যাঁ, 15 তারিখ থেকেই হবে নিউট্রিশন সাউন্ড। আগে সব জায়গার ক্লাস দেখে নাও। আমরা শোনো, আমি একটা জিনিস আগে ক্লিয়ার করি। আমাদের এটা আমি সবাইকে বলে দিই, আমরা যেটা সত্যি সেটাই। আমাদের 1 নম্বর ফোকাস হচ্ছে মেডিকেল কোর্স, ঢাবি খরচে 2 নাম্বার, কিন্তু মাথায় আমাদের যেটা 2 নাম্বার ফোকাস সেটা অন্য যাদের 1 নাম্বার ফোকাস তাদের সাথে 5 থেকে 7 গুণ ভালো হবে। এক কথাতে ক্লিয়ার, এটা বুঝতে পারবা। কিন্তু আমাদের মেডিকেল কোর্স এইটাতে পুরো ফোকাস, কারণ মেডিকেলের কোর্সের মানে হচ্ছে কন্টেন্ট থেকে শুরু করে সব কিছুই ব্যাপক। আর ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বলো, যেটা আমরা ওইটা কিছুই না। এর তুলনায় এটাকে বলা যেতে পারে গোটাল মেডিকেলের কোর্সটাকে যদি ধরি হচ্ছে সমুদ্র, তাহলে হচ্ছে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট, এটা হচ্ছে একটা কি বলবো, সত্যিকার অর্থে যদি বলি তাহলে বলা যেতে পারে একটা নদীর চাইতে বেশি বলা যাবে না, তার চেয়ে ছোটো বলা যেতে পারে। ঠিক আছে, ওকে ওকে, তাহলে হচ্ছে যে আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, ইনশাআল্লাহ শুরু করবো। আগে মানে স্টার্টিং সো ইম্পর্টেন্ট, ঠিক আছে। একজন বলছে স্যার জিকে নিয়ে টেনশনে, কোনো টেনশনের কোনো সুযোগ নেই। আমি যখন পড়াবো, আচ্ছা না অফলাইনে পড়তে পারবো না ভাই, আমরা অনলাইনেই পড়াই। ঠিক আছে, আমাদের হচ্ছে সব অনলাইন। রংপুরে যেহেতু আছে সব কোচিং আছে, আমরা জানি যে তুমি কোন কোচিংগুলো ভর্তি হয়েছে। এগুলো হয় হচ্ছে রেটিনা, নাইলে হচ্ছে উন্মেষ, নাইলে মেডিকো, এগুলোর মধ্যে তো অফলাইনে যা পড়ো। ওরা 10 ঘন্টায় যা পড়াবে আমরা 1 ঘন্টায় পড়াবো, ক্লিয়ার কাট কথা। আর অনলাইনের উপরে কোনো প্রোগ্রাম নাই। এখন তুমি যদি অসাধারণ রেজাল্ট করতে চাও, এটা এইচএসএ মেডিজিনিয়াস পরীক্ষা। আচ্ছা, আর কোনো কথা নেই এখন, দাগাতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, আজকে থেকে রেজাল্ট দেওয়া হবে। এই যে আমি দেখাবো বেস্ট 10 দেখাবো, আর প্রত্যেকের রেজাল্ট হচ্ছে যে মোবাইলে দেওয়া আজকে থেকে শুরু হয়ে যাবে। যারা তোমাদের তো রেজাল্ট তো আমাদের রেডি থাকে,
কিন্তু তোমাদের সবাই রেগুলার হচ্ছে, ভর্তি হচ্ছে, সবাই বলতেছে যে ওই পরীক্ষাগুলো অনেকে হচ্ছে গ্রুপে ঢুকতে পারেনি, এই কারণে হচ্ছে যে একটু আমরা করেছি, আর কিছু না। আচ্ছা শুরু করে, আর কোনো কথা নেই। ওকে, কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? একটু রিভাইজ করে ফেলি, এখন আর কোনো কমেন্টসে জবাব দিও না, তোমরা জাস্ট হচ্ছে উত্তর করতে থাকবা। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, তাহলে অফলাইন রেটিনে আসো, কি পড়ায় সেটা আমরা জানি, বই একদম A to Z খালি দাগাও, দেখো যে কয়েকদিন পরে কি অবস্থা হয়, বুঝতে পারবা, মাথার মধ্যে কিছুই নেই। আচ্ছা, কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? আমি তো ভাই সত্যি কথাটাই কই সবার জন্য, ঠিক আছে? এটা নিয়ে আমরা পরে আগে 15-25 মিনিট পড়বো, তারপরে গল্প করবো ইনশাল্লাহ। কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? রেডিও ওয়েভ। আচ্ছা, চার্লের 60টা তরঙ্গ রয়েছে, আমরা একটু বলে রাখি। মহাজাগতিক, মাগরিব দিয়ে, মহাজাগতিক, গামা, রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, রেডিও টেলিভিশন তরঙ্গ অথবা মাইক্রোওয়েভ তরঙ্গ। এর মধ্যে দেখো কোনটা? রেডিও ওয়েভ আছে, এক্স রে আছে, মাইক্রোওয়েভ আছে, আল্ট্রাসাউন্ড নো। আল্ট্রাসাউন্ড হচ্ছে শব্দের যে ডপলার ক্রিয়া আছে না, এটার উপর ভিত্তি করে ওই যে মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে সেটা দেখা যায়, ওই আল্ট্রাসাউন্ড। হ্যাঁ, এটা একদম এটার বাইরে রয়েছে। এরপরে কোষ, উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটা? আমরা যেন অভ্যন্তর যখন থাকবে তখন হচ্ছে কোষ গহ্বর, আর যদি অভ্যন্তর না থাকে শুধু বলতো যে পিএইচ রক্ষা করো, উদ্ভিদ কোষের পিএইচ রক্ষা করো, তাহলে কিন্তু উত্তর হচ্ছে সাইটোপ্লাজম। ভালো করে খেয়াল রাখি, অভ্যন্তর থাকলে কোষ গহ্বর। খেয়াল রাখার জন্য বলি, অভ্যন্তর বানানটা আছে না, এই যে এই হচ্ছে প্রথম স্বরবর্ণ, তাহলে প্রথম ব্যঞ্জন বর্ণ দিয়ে উত্তর শুরু হবে, কোষ গহ্বর, নাহলে কিন্তু খেয়াল রাখতে পারবে না, ওলট পালট হয়ে যাবে, তাহলে এটা খেয়াল রাখবা। কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? আমরা জানি সক্রিয়তা এবং আয়নীকরণ শক্তি ব্যস্তানুপাতিক, তার মানে যেটা সক্রিয়তা সবচেয়ে বেশি সেটার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। এখন বলছে আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন, তাইলে আমাকে বের করতে হবে সক্রিয়তা যেটা সবচেয়ে বেশি। এখানে কে কে আছে সেটা আগে আমরা বের করে ফেলি। এটা রয়েছে 2A গ্রুপের মৌল, এটা হচ্ছে 1A গ্রুপের মৌল, এটা হচ্ছে 1A, এটা 2A। তা আমরা জানি 1A মানে এক রোলধারী স্টুডেন্ট, তার সক্রিয়তা সবচেয়ে বেশি, তাহলে 1 এর মধ্যে কে কে আছে আমরা যদি একটু দেখে ফেলি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে 1A গ্রুপের মধ্যে সবচেয়ে সক্রিয় হচ্ছে যত উপর থেকে নিচে যাব, তো এইগুলোর মধ্যে সবচেয়ে নিচে আছে সিজিয়াম, তাহলে সিজিয়ামের সক্রিয়তা সবচেয়ে বেশি, তার মানে আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন, 3 বি। ওকে ফাইন। পরমাণু থেকে ধনাত্মক আয়নে পরিণত হতে, ধনাত্মক আয়ন মানে কি? সে ইলেকট্রন দিয়েছে, তাহলে ইলেকট্রন দেওয়ার পরে যে ধনাত্মক আয়ন হয় সেখানে হচ্ছে আয়নীকরণ শক্তি। কি হবে বলতো? আয়নীকরণ শক্তি, এটা কিন্তু আয়নীকরণ শক্তি। ওকে ফাইন, বি নাম্বারটা। সূর্যের আল্ট্রাভায়োলেট বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়। তা আমরা জানি যে বায়ুমণ্ডলের মধ্যে 4টা মণ্ডল আছে। প্রথম যে সর্বনিম্ন 0 থেকে 18 কিলোমিটার ট্রোবোমণ্ডল, তারপর হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল 18 থেকে 50, এরপর হচ্ছে মেসোমণ্ডল সেটা হচ্ছে 50 থেকে 85, তারপর হচ্ছে তাপমণ্ডল সেটা হচ্ছে 85 থেকে 500 উপরে যা আছে তা। তাহলে এই 4টার মধ্যে আল্ট্রাভায়োলেট বিকিরণ থেকে আমাকে রক্ষা করে হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন স্তর আছে সেইটা, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজোন স্তর 5 এর। ওকে, প্রজাপতি এর প্রতিসাম্যতা মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন আসবে একদম আসবে। এটা কিভাবে করবো সেটা লক্ষ্য করে দেখো। প্রজাপতি এর প্রতিসাম্যতা, তাহলে খেয়াল রাখতে হবে প্রতিসাম্যের প্রকারভেদ। প্রথম হচ্ছে গোলীয়, যেটাকে আমি বলি গ্যালো দিয়ে, গ্যালো হচ্ছে এইচআইভি আবিষ্কার করছে, HRV, হেলিওজোয়া, রেডিওলেরিয়া, ভলবক্স। এরপরে হচ্ছে অরিও প্রতিসাম্য, অরিও হচ্ছে হাসি, যে হাইড্রা, সি অ্যানিমন, তারপর হচ্ছে যে জেলিফিশ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এটাকে কি বলে? দ্বিঅরিও প্রতিসাম্য, টিনোফোরা। এরপরে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, মানুষ। এরপরে হচ্ছে মানুষ আমরা ব্যাং কাটতাম, ব্যাং। আর হচ্ছে প্রজাপতি। আরেকটা হচ্ছে অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য হচ্ছে কি হইতে পারে? অ দিয়ে শুরু হচ্ছে অ্যামিবা হইতে পারে, আপেল শামুক হইতে পারে, স্পঞ্জ হইতে পারে। তাই এখানে বলছে প্রজাপতি, তাহলে মানুষ, ব্যাং, প্রজাপতি, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এইখান থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশনে খুবই প্রশ্ন আসে, মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা, একদম ভালো করে ব্রেনে রেখে দিবা ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু জাস্ট রিভাইজ করতে থাকি। 10% সোডিয়াম কার্বনেট, এটাতে এতবার প্র্যাকটিস হয়ে যাবে মুখস্থ। পার্সেন্টেজকে 10 দিয়ে গুণ করো, নিচে হচ্ছে আণবিক ভর, তাহলে পার্সেন্টেজ যেটা আছে সেটা এর সাথে 10 গুণন, আর আণবিক ভর হচ্ছে m, তাহলে পার্সেন্টেজ হচ্ছে কত? 10 গুণন 10। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106, 100কে 106 দিয়ে ভাগ করলে 0.93 বা 94 এরকম কিছু হবে, 0.93 বা 94 এরকম কি আছে দেখি, 0.94। আচ্ছা লক্ষ্য করো 0.94 মিলছে, কিন্তু ইন্টারেস্টিং জিনিস, একক হচ্ছে মোল পার কেজি না, মোল পার লিটার, তার মানে শুধু মোলারিটি 0.9434। 7 নাম্বার ডি, অনেক স্টুডেন্ট দেখবো, হ্যাঁ 7 ডি দিয়েছো, ভেরি নাইস, ঠিক আছে। অ্যাক্টিভ টেস্ট দেবে, টেনশন নেই, 100 নাম্বার দিয়েছো, অ্যাক্টিভ টেস্টটা আজকে দিয়ে দেবে বিকালে, এই ক্লাস শেষেই তুমি দিয়ে দিতে পারবা ইনশাল্লাহ। ওকে, দিতে পারবা। আচ্ছা, এরপরে যেটা রয়েছে, কোন রক্তকণিকা সেল মেডিয়েটেড ইমিউনিটির সাথে সম্পৃক্ত? ও, সেল মেডিয়েটেড ইমিউনিটি, এটা কিভাবে খেয়াল করতে পারো লক্ষ্য করো তো। সেল মেডিয়েটেড ইমিউনিটি মানে কি? সিটি স্ক্যানের সাথে, টিতে হচ্ছে টি লিম্ফোসাইট, আর হিউমেরাল ইমিউনিটি যেটা রয়েছে, হিউমোরাল ইমিউনিটি, এটা হচ্ছে বি হিউম্যান, তার মানে বি লিম্ফোসাইট। তাহলে এটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, তাহলে এটা হচ্ছে টি লিম্ফোসাইট, এটা হচ্ছে 8 ডি নাম্বারটা।
কোন যৌগটি অধিক সমযোজী, মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই টাইপের কোশ্চেন মেডিকেল অ্যাডমিশন তুমি পাবা। কিভাবে খেয়াল করবা, দেখো যে অধিক সমযোজী মানে ফাজানের নীতিতে চলে যাও। ফাজানের নীতি 4টা মানে মূল কথার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ক্যাটায়ন কোনটা ছোট, অ্যানায়ন কোনটার বড়, চার্জের সংখ্যা কোনটার বেশি, এরপর হচ্ছে ডি এবং এফ অরবিটালের উপস্থিতি আছে কিনা, এইটার উপর ভিত্তি করে, তা এই 4টা জিনিসের উপর ভিত্তি করে আমরা দেখি যে পোলার আয়ন তার বেশি। আচ্ছা এই লক্ষ্য করো। আচ্ছা শাহনাজ আক্তার কি বলছে, আছে, বাট যারা প্র্যাকটিস করছে তাদেরটা ভিউ রেজাল্টে আছে, যারা এখনো একটাও প্র্যাকটিস করে নাই তাদেরটা এখনো আসে। শোনো, এই প্রথম হচ্ছে পড়ার সময় আমি প্রথম এই যে ঘড়ি ধরছি না, 20-25 মিনিট পড়ার পরে আমি 2-3 মিনিট তোমাদের গল্প করার টাইম দিব লাইভের মধ্যে, ঠিক আছে? এখন পুরো ফোকাসটা হচ্ছে উত্তর যা আমি বলছি সেইখানে এবং এখানে কমেন্টস করো, তাহলে অনলাইনকে আমরা সবচেয়ে সেরাভাবে কাজে লাগাবো, ঠিক আছে? আর কোনো কথা নাই, একদম পুরো ফোকাসটা এখন অন্য যে কোনো কিছু আমি টাইম দিব যে হ্যাঁ, তখন আমি বলবো যে এখন একটু অন্য কিছু বলবো, ঠিক আছে? তখন যা মন চাইবে তখন বলবা। আচ্ছা এখন আর কোনো কথা নেই, এখন পুরা ওকে ফাইন। কোন যৌগটি অধিক সমযোজী, তাহলে এখানে আমি এই টাইপের কোশ্চেন্স ফাজানের ভিত্তির উপর ভিত্তি করে আমরা কি বের করতে পারি, কোনটা সমযোজী বৈশিষ্ট্য বেশি, কোনটা সমযোজী বৈশিষ্ট্য কম, কোনটার আয়নিক বৈশিষ্ট্য বেশি, কোনটা আয়নিক বৈশিষ্ট্য কম, কোনটা জৈব বৈশিষ্ট্য বেশি, কোনটা জৈব বৈশিষ্ট্য কম, কোনটা অজৈব বৈশিষ্ট্য বেশি, কোনটার অজৈব বৈশিষ্ট্য কম, কোনটার পানিতে দ্রবণীয়তা বেশি কম, কোনটার ওটা কি বলে গলনাঙ্ক বেশি কম, কোনটার স্ফুটনাঙ্ক বেশি কম, কোনটা গলিত বা দ্রবীত অবস্থায় তড়িৎ পরিবহন করে বেশি কম, এর সবগুলো জিনিস হচ্ছে বের করা যাবে। তাহলে এটা কিভাবে করবা, কোন যৌগটি অধিক সমযোজী? তাহলে আমি তোমাকে একটা সহজ বুদ্ধি শিখে দিই, তুমি চার্জের সংখ্যা কোনটার বেশি সেটাতে যাও। তাহলে চার্জের সংখ্যা বেশি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড। এর মধ্যে তুমি দেখো যে ডি অরবিটালের ডি ব্লকের কোনো মৌল এখানে আছে নাকি, যে কেউ বলবে আয়রনের যে ইলেকট্রন বিন্যাস 26 নাম্বার মৌল, এটা এখানে ডি অরবিটাল রয়েছে, তার মানে অবশ্যই ফেরিক ক্লোরাইডে বেশি পরিমাণে হচ্ছে পোলার আয়ন হবে। যত বেশি পোলার আয়ন তত বেশি সমযোজী বৈশিষ্ট্য, যত বেশি পোলার আয়ন তত বেশি সমযোজী বৈশিষ্ট্য, তাহলে হচ্ছে ফেরিক ক্লোরাইড। মাতৃদুগ্ধে কোন ধরনের ইমিউনোগ্লোবুলিন থাকে? 5 রকমের ইমিউনোগ্লোবুলিন বলছি, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি, গ্যামেট দিয়ে মিলাইতে বলছি। তার মধ্যে মাতৃগর্ভে, মানে এটা কি বলছে, মাতৃদুগ্ধ, মাতৃগর্ভে না, মানে মাতৃগর্ভে যখন আমরা থাকতাম মায়ের নাভির সাথে আমাদের নাভির একটা কানেকশন, যেটা বলে প্লাসেন্টা বা আমরা, সেইটা ভেদ করতে পারতো শুধু আইজিজি, গড সব জায়গায় জানে। এরপরে বলছিলাম আইজিএ, এটা হচ্ছে মাতৃদুগ্ধে থেকে আইজিএ, তাহলে এটা কি হবে বলতো, আইজিএ এ নাম্বার। এর সাথে যে তথ্যগুলো এগুলো আবার আমরা ডিটেলস পরে বলবো, জাস্ট তোমার খেয়াল করাই দিচ্ছি, তুমি দেখো তোমার কেমন খেয়াল আছে। রক্তে অক্সিজেনের মাত্রা হৃদস্পন্দন, এটা প্রত্যেকে যেন 5 অক্সিমিটার। নিচের কোন প্রোটিন পানিতে দ্রবণীয়, আবার একটু রিভাইজ করে ফেলো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন, প্রোলামিন, প্রোটামিন, হিস্টোন, স্ক্লেরোপ্রোটিন। এর মধ্যে এপিএইচ, অ্যালবুমিন, পিতে হচ্ছে কি, যে কেউ বলবে ও ভাইয়া পিতে কি, পিতে হচ্ছে প্রোটামিন না পোলামিন? আমি বলছি যে এই যে পানির পট কিন্তু তোমার পানি থাকে না, তাহলে পটতে প্রোটামিন আর এস্টে হিস্টোন, এই 3টা হচ্ছে পানিতে দ্রবণীয়, আর বাকি সবগুলো পানিতে অদ্রবণীয়। তাহলে এপিএস পানিতে দ্রবণীয়, অ্যালবুমিন তাহলে দ্রবণীয়, হিস্টোন এটা দ্রবণীয়, গ্লুটেলিন এটা অদ্রবণীয়, তার মানে 12 C। বুঝতে পারছো আমার কথা? প্রত্যেকটা মুখস্থ হয়ে যায়, এরকম করে গোটাল বই যা কিছু পড়বো আমরা সব রিভাইজ করে ফেলবো ইনশাল্লাহ, এবং এটা যে সম্ভব সেইটা তোমার মাথার মধ্যে দেখাবো। 10 নভেম্বরের মধ্যে পুরো বই শেষ ইনশাল্লাহ, এবং 11 তারিখে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, যদি মেডিকেল অ্যাডমিশন 11 নভেম্বর হবে না, আমি বলছি আমরা নিব ইনশাল্লাহ, তোমার সব মাথায় থাকবে ইনশাল্লাহ। এইটা হচ্ছে আমাদের পড়ার মূল বৈশিষ্ট্য হবে। তার মানে প্রথম থেকে যা পড়বো কন্টিনিউয়াস রিভিশন, এবং রিভিশনটা কিভাবে করতে হয় সেটা তোমার একটা আইডিয়া। তুমি দেখতেছো কি এক এক দিন এক একটা জিনিস রিভিশনের মধ্যে নিয়ে আসতেছি, যাতে করে কি হচ্ছে কোনোটাই তুমি ভুলবা না, চাইলেও ভুলতে পারবা না ইনশাল্লাহ। দেখিও যে কিরকম অবস্থা হয়, ঠিক আছে না? হ্যাঁ, এখন থেকেই যখন পরীক্ষা আমরা দিব খেয়াল রাখতে হবে যে অবশ্যই কিন্তু পরীক্ষা দেওয়ার সময়, যেটা খুবই ইম্পর্টেন্ট, ওএমআর শিট থাকলে এখানে দেখা যেতাম, ওই ওএমআরেও মানে ওইখানে তো আমি ওয়েবসাইটে দেখাচ্ছি, তার সাথে ওএমআরও এরকম করে দেখাবো। আমি যেটা বলছি এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে, ওকে ফাইন। আচ্ছা, কোন এনজাইম লালাতে পাওয়া যায়? টামিম, টায়ালিন, মিউসিন, মল্টেস। এটা হচ্ছে শর্করা পরিপাককারী 3টা এনজাইম, প্রোটিন এবং চর্বির পরিপাক কিন্তু মুখের মধ্যে হয় না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে লালাগ্রন্থিতে পাওয়া যায় টায়ালিন, মিউসিন, মল্টেস, এই যে ডি নাম্বারটা টায়ালিন, ওকে ফাইন। পদার্থবিজ্ঞান আব্দুল সালাম এবং স্টিভেন ওয়াইনবার্গ কোন দুটি বলকে? 4টা মৌলিক বল, সাথী তোমার দুর্বল মন, সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল। গতকালকে আমি লাইভে তো বলছি ওগুলোর সব বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে 2 এবং 3 যোগ করলে 5 হয় না? 2 হচ্ছে কি তড়িৎচুম্বকীয় বল, 3 হচ্ছে কি সাথী তোমার দুর্বল, তার মানে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এই 2টা বলকে হচ্ছে একীভূত করছেন, তার মানে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল, এই 2টাকে একীভূত করছেন 14 রে, ওকে ফাইন। ডায়োড বিমুখী বায়াস হলে নিঃশেষিত স্তর। আচ্ছা, এটা বলো দেখি কার কার খেয়াল আছে? আমি আবার বলি টেকনিক, বিমুখী বায়াস মানে বিমুখী মানে বিয়োগ, মাইনাস,
নিঃশেষিত মানে মাইনাস, শেষ, মাইনাস মাইনাস গুণ করলে কি প্লাস, প্লাস মানে বৃদ্ধি পায়, বেড়ে থাকে, ঠিক আছে, অগ্রগামী, তার মানে বৃদ্ধি পাবে বি নাম্বারটা। যে অনুযায়ী বললাম এটা মাথায় রাখবা, ইনশাআল্লাহ দেখবা যে মাথায় চলে আসছে। নিচের কোনটির উপর বস্তু জড়তার ভ্রামক নির্ণয় করে? জড়তার ভ্রামক বস্তু একটা ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্র থেকে যে দূরত্ব সেটার বর্গ এবং তার সাথে তার যে ভর, এটার গুণফলের যে সমষ্টি সেটাকে বলে জড়তার ভ্রামক। তাই এটা ভর ও ঘূর্ণনক্ষের অবস্থান, তার মানে ডি নাম্বারটা, ঠিক আছে। এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন্স কিন্তু মেডিকেলে আসে, খেয়াল করবো ভালো করে। তীব্র ও মৃদু ঘাট টাইট্রেশন উপর, আচ্ছা এইটা এই প্রশ্নটার মধ্যে তুমি দেখো যে এটা ছিল হচ্ছে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার যদি হয় তাহলে অম্লীয়, অম্লীয় মানে কি আব্বাকে টেস্ট করো, মা দিয়ে, মা হচ্ছে মতে মিথাইল অরেঞ্জ মিথাইল, এটা ডি নাম্বারটা। আচ্ছা হুইচ সেন্টেন্স ইউজেস ইনকোয়েটিভ ভার্ব? দেখো এটা কিন্তু ফার্স্ট রিভিশন আছে। ইনকোয়েটিভ, ইনকোয়েটিভ মানে ওই ভার্বগুলো যেগুলো হচ্ছে শুরু হয়ে একটু পরিবর্তন বোঝায়। তা সাধারণত এগুলো লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে পরীক্ষা তোমাদের যেগুলো আসে বেশিরভাগ, যেগুলো লিঙ্কিং ভার্বের সাথে মিলে যায়। এটা একবার লিখে দেই, কারণ এগুলো না লিখলে, একবার লিখছি তো মাত্র, নাহলে খেয়াল রাখতে পারবে না। নিশ্চয় খেয়াল আছে, LRB ফাস্ট গ্রোয়িং টিম, LRB ফাস্ট গ্রোয়িং টিম, LRB ফার্স্ট, এলটা হচ্ছে লুক, এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, একই সাথে এটা ইনকোয়েটিভের মধ্যে পড়বে, দেখা দিচ্ছি। আর তো হচ্ছে রিমেইন, বিতে হচ্ছে বি অথবা বিকাম, এরপরে এফতে হচ্ছে ফিল, এতে হচ্ছে অ্যাপিয়ার, এসতে হচ্ছে স্মেল, টি হচ্ছে টেস্ট, জিতে হচ্ছে গ্রো হয় আবার গো হয়, টিতে হচ্ছে এই টিম, যে এই টিমের হচ্ছে টাচ, টিম বলে কোনো ভার্ব নাই, এটা জাস্ট টেকনিকটা মিলানোর জন্য টিম লিখছে, এটা টাচ। এই শব্দগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, এগুলোই মোস্ট অফ দ্য টাইম ইনকোয়েটিভ। ইনকোয়েটিভ মানে যেই ভার্বগুলো দ্বারা একটা পরিবর্তনের সূচনা বুঝাইছে, ঠিক আছে, ইনকোয়েটিভ। যেমন হচ্ছে যে ভাই ওই লোকটা হচ্ছে দিন দিন হচ্ছে শক্তিশালী হচ্ছে, যে ভাই ওই লোকের পড়ার গতি দিন দিন বাড়তেছে, ওই লোকটা হচ্ছে দিন দিন হচ্ছে যে ওইটা কি বলে দুর্বল হচ্ছে, ক্রমাগত হচ্ছে অন্ধকার না হচ্ছে, তাহলে এইরকম। তাহলে দেখো ইট ইজ ডার্ক না, ইট ইজ গ্রোয়িং ডার্ক, এই যে গ্রো দেখছো এখানে পাইছো না, তাহলে এটা হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব। দেখো 18 নম্বরটা ভেরি নাইস। হ্যাঁ, তাহলে প্রত্যেকে ইনশাল্লাহ তোমার মাথায় চলে আসবে। আচ্ছা ফাদার লাভস মি, তাহলে এটা হচ্ছে কি বা কাকে তারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, যে কেবল হবে, তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ মানে যার অবজেক্ট আছে, অবজেক্ট বুঝবো কি করে, অবজেক্টের বাংলা কর্ম, কর্মকারক চিহ্নের বুদ্ধি কি বা কাকে তারা প্রশ্ন করে উত্তর পাবো, তাহলে যেই ভার্বকে কি বা কাকে তারা প্রশ্ন করে উত্তর পাবো সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে ফাদার লাভস মি, এটা হচ্ছে ডি নাম্বার ট্রানজিটিভ ভার্ব। ওকে, আমার মনে হয় হ্যাঁ পরিবর্তনের সূচনা, অ্যাবসলিউটলি এটাই। আচ্ছা এরপর হচ্ছে মহাবিশ্বের নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশি? ডার্ক এনার্জি, এটা হচ্ছে সবচেয়ে বেশি ডার্ক এনার্জি। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, ডু ইউ নো হোয়েন। আচ্ছা ডু ইউ নো এটা প্রিন্সিপাল ক্লজ, WHO ওয়ার্ডের পরের অংশ যেটা সেটা হচ্ছে সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লজের নিয়ম হচ্ছে তুমি এটাকে প্রশ্ন করতে গেলেও প্রশ্নটা হবে উত্তরের মতো, তার মানে অক্সিলারি ভাবে আগে বসবে না পরে বসবে। হোয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশড, এটাই হয়ে যায়। আর দ্য রেজাল্ট এটা হবে না, দি রেজাল্ট এটা হবে না, তাহলে এ নাম্বারটা হোয়েন দ্য রেজাল্ট উইল বি পাবলিশড। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। কোন প্রক্রিয়ায় দুধ থেকে ছানা তৈরি হয়? কোয়াগুলেশন। আচ্ছা কোয়াগুলেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটা সঠিক, মানে ঠিক কোনটা? এনজাইম সমৃদ্ধ, এটাই তো ঠিক। প্রতিলিপির সাহায্যে, এটা হচ্ছে ভাইরাস বংশ, অকোষী এটা ভাইরাস, জীবন্ত আশ্রয় এটা ভাইরাস, তাহলে এনজাইম সমৃদ্ধ, তার মানে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের যে বৈশিষ্ট্য আছে এইটার উপরে প্রশ্ন আসে। 21 নম্বরটা একজন বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, এটা একটু বুঝাই দিতে বলছে। আচ্ছা দেখি, ডু ইউ নো, লক্ষ্য করো, আমি যদি তোমাকে তোমার নাম কি, নর্মালি প্রশ্নটা কি হোয়াট ইজ ইউর নেম, ঠিক না? কেন, যে ভাই এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, কিন্তু আমি যদি প্রশ্ন করি তুমি কি জানো তোমার নাম কি, তখন ডু ইউ নো, ভাই তুমি কি জানো তোমার নাম কি, তখন তুমি বলতে পারো ডু ইউ নো হোয়াট ইজ ইউর নেম, নো, তখন তোমাকে ডু ইউ নো হোয়াট ইউর নেম ইজ, হোয়াট ইউর নেম ইজ। যে ভাই এটা আবার কেমন কথা, হ্যাঁ এটাই কথা, কারণ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? চাকর, আর প্রিন্সিপাল হচ্ছে মালিক, তাহলে ডু ইউ নো এটা প্রিন্সিপাল, আর পরের যে তোমার নাম কি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। চাকর, আমি বলি সাবঅর্ডিনেট হচ্ছে সার্ভেন্ট, তাহলে চাকরের প্রশ্নটাও হবে উত্তরের মতো। প্রশ্নটা কি হবে বলো তো? উত্তরের মতো, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো ডু ইউ নো হোয়াট ইউর নেম ইজ, হোয়াট ইউর নেম ইজ, তাহলে এই লক্ষ্য করো এইখানে হোয়াট ইজ ইউর নেম প্রশ্নবোধক বাক্যের নিয়ম হচ্ছে অক্সিলারি ভাব আগে আসে, আর এখানে নিয়ম হচ্ছে অক্সিলারি ভাব আগে না। অক্সিলারি ভাব স্বাভাবিকভাবে অ্যাসার্টিভে যে অনুযায়ী থাকে ঠিক সেই অনুযায়ী হবে, ঠিক আছে। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবো আমরা। তো হোয়াট ইউর নেম ইজ, ওকে বাই। তাহলে এরপরে বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা সমষ্ট প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, বাস এটা মূলত হচ্ছে তাপগতিবিদ্যায় 5টা শব্দের উপর ভিত্তি করে এটা আমরা পড়বো ইনশাল্লাহ। কোনটা হচ্ছে সমষ্ণ, কোনটা রুদ্ধতাপ, কোনটা হচ্ছে অগ্রগামী, কোনটা হচ্ছে প্রত্যাগামী, কোনটা অপ্রত্যাগামী, কোনটা হচ্ছে এন্ট্রপি, ওই জিনিসগুলোর উপরে আমাদের মাথায় আসবে ইনশাল্লাহ। হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ কত? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স।
তাহলে হচ্ছে 1.23, খেয়াল আছে না, হাইড্রোজেন 1, তারপর 2 হচ্ছে আণবিক ভর, আর হচ্ছে 3 যোগ করে দিয়েছে 1.234। দি ম্যান হু স্যাট নেক্সট টু মি ইজ অ্যান আর্কিটেক্ট। এটা হচ্ছে কীরকম, হু রয়েছে, WH ওয়ার্ড আছে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, কী বলো কমপ্লেক্স সেন্টেন্স। ওকে ফাইন। মানবদেহে কোনটি লুপ্তপ্রায় অঙ্গ? থাইমাস। থাইমাসটা কেন? কারণ অল্প বয়সে বেশি সক্রিয়, বয়স বাড়ার সাথে সাথে এটার সক্রিয়তা কমতে থাকে। ওকে, উই ওয়ান্ট টু টেক লিগ্যাল অ্যাকশন অ্যাগেন্স্ট দ্য হুডলাম। এই যে 2 রয়েছে, তার মানে এটা ইনফিনিটিভ মার্কার, ডি নাম্বার। নিচের কোনটি রক্ত বেড়ে গেলে এথেরোস্ক্লেরোসিস হতে পারে? এটা আমরা প্রত্যেকে জানি, LDL যদি বেড়ে যায়, 1 নম্বরটা। তড়িৎ চুম্বকীয় বিকিরণ তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটি সবচেয়ে বেশি? তাহলে ওই যে মাগরিব দিয়ে শুরু করবো, মহাজাগতিক, গামা, রঞ্জন, অতিবেগুনি, দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, রেডিও টেলিভিশন তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ। তাহলে সবচেয়ে শেষের দিকে যেটা বলছি সেটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাহলে এটার মধ্যে কোনটা হবে বলো তো? এগুলোর মধ্যে রেডিও ওয়েভস অঞ্চল যেটা রয়েছে এইটা, 30-এর বি। আলহামদুলিল্লাহ, তোমাদের আমি উত্তর দেখে মনটা খুশি হয়ে যাচ্ছে যে সব পারছো। নিচের কোনটি বিক্রিয়া হারের একক? বিক্রিয়া হার মানে হচ্ছে ঘনত্ব বাই সময়। ঘনত্বের একক মোল পার লিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, তাহলে এই নাম্বারটা মোল পার লিটার পার সেকেন্ড। ওকে ফাইন। মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ? মিটার ব্রিজ হচ্ছে হুইটস্টোন ব্রিজের উপর ভিত্তি করে কাজ করে, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, শোনো আগে। আচ্ছা, আমি একটা জিনিস একটু বলে রাখি, এটা একটু মাথায় রাখবা। মিটার ব্রিজ, শোনো, এটা কিন্তু হচ্ছে এক রকমের হচ্ছে মিটার ব্রিজ যে আছে না, এটা হচ্ছে খেয়াল রাখবা, মজা দিয়ে খেয়াল রাখবা, মজা বানাটাই। মিটার ব্রিজ হচ্ছে এক রকমের যন্ত্র, ঠিক আছে? আর হুইটস্টোন ব্রিজ আছে না, হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, এটা কিন্তু এক রকমের ব্রিজ, ঠিক আছে? এটা মজা দিয়ে খেলা। মিটার ব্রিজ হচ্ছে এক রকমের যন্ত্র, যদিও এটা সেকেন্ড পেপারে যখন পড়াবো জাস্ট একটু খেয়াল লাগিও, এই টেকনিকটা কাজ করবে। এটা হচ্ছে একটা যন্ত্র। ও আচ্ছা, আর হুইটস্টোন ব্রিজ আসলে ব্রিজ বলতে কি এটা আমি বলি, এটা হচ্ছে মূলত একটা হচ্ছে বর্তনী, এটা নাহলে বুঝবা না। তারপর হুইটস্টোন ব্রিজ, এই যে হুইটস্টোন ব্রিজ, এই হব দিয়ে খেয়াল রাখবা, হতে হচ্ছে হুইটস্টোন আর বতে হচ্ছে বর্তনী। তারপর হুইটস্টোন ব্রিজ হচ্ছে একটা বর্তনী, মাইন্ডেড, যা কই লিখে রাখো, মারাত্মকভাবে কাজে লাগবে। আর মিটার ব্রিজ এটা হচ্ছে মজা দিয়ে খেয়াল রাখবা, এটা একটা যন্ত্র। তার মানে এই যে হুইটস্টোন ব্রিজ, এটা কিন্তু যন্ত্র না, এটা একটা বর্তনী। জাস্ট এই লাইনটা খেয়াল রাখবা। একজন বলছে স্যার 26 নাম্বারটা, 26-এ কি আছে দেখি। নিচের কোনটি রক্ত বেড়ে গেলে অ্যাথেরোস্ক্লেরোসিস? এটা হচ্ছে কোষ রসায়ন থেকে আসে। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে রক্তের নালী যে আছে, সেই নালীগুলো চর্বি জমে রক্তের স্বাভাবিক যে প্রবাহ সেটা বাধাগ্রস্ত হয়ে যায়। তাহলে ওইটা কোনটা? এটা হচ্ছে LDL, এই যে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এইটা যদি বেড়ে যায়, এটা ছেলেদের বেশি বাড়ে, এই জন্য ছেলেরা দ্রুত, সারা দুনিয়ার মধ্যে 2-1টা দেশ ভেতরে ছেলেরাই তাড়াতাড়ি মরে। মেয়েরা বেশি দিন বাঁচে, এটার কারণ হচ্ছে তাদের ASDL এইটা বেশি। মেয়েরা হাই হিল পরে, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বেশি, এটা ভালো, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবে। হ্যাঁ, হুইটস্টোন ব্রিজ আর মিটার ব্রিজ, মিটার ব্রিজও ব আছে, দুইটাতেই ব আছে। হুইটস্টোন দুইটাতে ব আছে, এই জন্য বলছে এটা হুইটস্টোন ব্রিজও ব আছে, মিটার ব্রিজও ব আছে। কিন্তু মিটার ব্রিজে খেয়াল রাখবা যে মজা দিয়ে খেয়াল রাখবো, এটা হচ্ছে একটা যন্ত্র, আর হুইটস্টোন ব্রিজ হচ্ছে একটা বর্তনী, ঠিক আছে? এইটা ভালো করে খেয়াল রাখবা। HDLটা হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। ভালো, কেন ভালো জানো তো? এটা হচ্ছে কি করে, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন মূলত করে কি, খারাপ চর্বিটাকে আমাদের কলিজার মধ্যে, লিভারের মধ্যে নিয়ে গিয়ে সে হচ্ছে ওইটাকে হচ্ছে ধ্বংস করে দেয়। আর LDL সেটা দেখা যাচ্ছে খারাপ চর্বি, এটা মূলত রাস্তা জ্যাম করে দেয়। হ্যাঁ, এই জিনিসটা খালি খেয়াল রাখো। এটা আরও ডিটেলস পরে আমরা, লাগে না তোমাদের জন্য, এটুকু জানলেই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এনজাইমের বিষয়ে কোনটি সঠিক? রাসায়নিক বিক্রিয়া ফলে পরিবর্তন হয়, মোটেই হয় না। আমিষ দিয়ে গঠিত, যে কোনো এনজাইম হচ্ছে প্রোটিন, তার মানে এটা আমিষ দিয়ে গঠিত হবে। হ্যাঁ, ক্যারি করে অ্যাবসলিউটলি। আচ্ছা, কোন কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎচুম্বকীয় বল কার্যকর হয়? তাইলে সাথী তোমার দুর্বল মন, তাহলে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, তাইলে ফোটন নামক কণা, কারণ সবল নিউক্লিয় বল হচ্ছে মেসন নামক কণা, তড়িৎচুম্বকীয় বল হচ্ছে ফোটন, তাহলে সি নাম্বারটা। তারপর হচ্ছে ওই যে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে ইন্টারমিডিয়েট ভেক্টর বোসন বা জেড বোসন, আর মহাকর্ষ বল যেটা সেটা হচ্ছে গ্র্যাভিটন নামক কণা। ওকে, আর ওনার মাথায় চলে আসছে ইনশাল্লাহ। জড়তার ভ্রামক হচ্ছে কি? কেজি পার মিটার স্কয়ার, তাহলে আই সমান এম কে স্কয়ার। জড়তার ভ্রামকের একক আই সমান হচ্ছে এম কে স্কয়ার, এম এর একক কি বলতো? কেজি। আর এই যে এটা হচ্ছে মিটার স্কয়ার, তাহলে কেজি মিটার স্কয়ার, এটা হচ্ছে জড়তার ভ্রামকের একক। আচ্ছা, তাহলে দেখো এই যে এরকম করে আমরা আরেকটা আমরা প্রশ্ন বের করি, এরকম করে কন্টিনিউয়াস রিভিশন যেতে হবে। আগে রিভিশনটা আগে রেগুলারিটি মেনটেন করে করতে হবে আমাদের। আচ্ছা, এবার দেখি আমরা কি অবস্থায় রয়েছে। আচ্ছা, এই যে প্রথম দিন আমরা ফার্স্ট যেদিন হচ্ছে মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন অ্যানালাইসিস শুরু করছিলাম, তখন এই অধ্যায়টা দিয়ে, এটা দিয়ে শুরু করছিলাম, খেয়াল আছে? তাহলে এটা আবার একটু রিভিশন করি। তার মানে তোমাকে যা কিছু পড়তেছো
কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে রাখতে হবে যে ভাই ওইটা তো খেয়াল নাই, অনেক আগে পড়ছে। এই কথা যদি একটা শুনি তাহলে মেডিকেল অ্যাডমিশন সত্যি কথা প্রচুর পরিশ্রম করে অনেকে যে ব্যর্থ হয় তার কারণ হচ্ছে এইটা। তার মানে যা পড়তেছি সবসময় মাথায় থাকবে যে ভাই পুরাটা দিন। অনেকে কয় ভাই এটা রিভিশন দেওয়া তো অসম্ভব। এই আমি জানি না এটা সম্ভব কিনা, পুরা সম্ভব। এটা আমরা প্রত্যেক সব তো রিভিশন দিতে হয় না। রিভিশনটা হচ্ছে রিপেয়ারিংয়ের মতো। কোন জিনিসটা রিপেয়ারিং করবা? যে জিনিসটা ডিস্টার্ব হইতে পারে। ধরো তুমি রাস্তা রিপেয়ার করবা কোনটা? যেটা ভাঙা চোরা, যেটার মধ্যে একটু হচ্ছে খুঁত আছে। একটা বিল্ডিং দেখো যে একটু অসুস্থ হয়েছে, মানে কি রংটা একটু উঠছে, একটু এটা সুন্দর করে পরিষ্কার করে রাখলে ঠিক থাকলো। ওই যে আছে না স্টিচ ইন টাইম সেভস নাইন, সময়ের একটা সুতা সুইয়ের মধ্যে দিয়ে যদি মানে হচ্ছে যে ছোটোবেলা আমরা দেখতাম না ল্যাপের গায়ে মুড়ি দিয়ে ঘুমাইতাম, দেখা যাইতে ভাই বোন কয়েকজন একসাথে ঘুমায়, একজনের হচ্ছে ল্যাপ হচ্ছে যে ছিঁড়ে ফেলছে একটু, ওইটাতে আরেকজন পা দিয়ে কি হয়ে যায় দেখা যায় যে আরও ছিঁড়ে গেছে। কিন্তু যদি ওই সময় একটু সুই সুতা দিয়ে ঠিক করে ফেলো পরে আর 10 বার হচ্ছে ঠিক করতে হয় না। তো এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলো সব মুখস্থ না, গোটাল বইগুলো সব মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ, এবং তোমরা করবা এটা, ঠিক আছে? একদম আমি তোমাকে যেটা বলছি, আমি কি মনে করছি এটা মানে এমনি এমনি কয়েকলে আমার হয়ে গেল? নো, যা কিছু পড়বো প্রত্যেকটা সাবজেক্টের A to Z মুখস্থ ইনশাল্লাহ। কঠিন জিনিসগুলো তো আমি তোমাকে যদি হচ্ছে ধরে এরকম করে রিভাইজ করে, সহজগুলো তো তোমার থাকবে ইনশাল্লাহ, সব মুখস্থ এবং প্রত্যেকটা হইতে হবে কন্টিনিউয়াস। আমি বলছি চান্স পাওয়া কঠিন মোটেই না, কিন্তু তোমরা তো নিয়ম মানো না, এই জন্য কঠিন হয়ে যায়। নিয়ম তো মানবা না, কবা যে ভাই আসলে কি সম্ভব? আরে ভাই করছি আমি, সত্যি কথা। গড় পড়তে একটা স্টুডেন্টও মেডিকেল অ্যাডমিশনে চান্স পেতে পারে, আবার অনেক পড়ুয়া স্টুডেন্ট চান্স পায় না। কারণ কি? সিস্টেমের মধ্যে ভুল আছে, ভুল সিস্টেমের কারণে পড়ে। ও দেখা যাচ্ছে সব খালি মুখস্থ আন্দাজে মুখস্থ। আর ভাই ওইভাবে করলে ঘটনা গল্প দিয়ে মুখস্থ করো, ব্রেইনের লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হয়ে যাবে একই জিনিস বারবার। তারপরে তুমি দেখো তোমার কনফিডেন্সটাকে। এটা আমরা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ করবো, আমি তোমাকে বললাম। এবং আমাদের যে কোনো কোর্সের ক্ষেত্রে এখন আমরা এই বৈশিষ্ট্যটাই কার্যকরী করবো। যা পড়াবো ভাই সব তোমার রেডি আছে? হ্যাঁ, যে ভাই যা পড়াইছি সব ওকে ওকে, তাহলে আর কোনো টেনশন নাই ইনশাল্লাহ, পরীক্ষায় তুমি সাকসেসফুল হবাই হবা। কেননা তোমার 100 নম্বরের পরীক্ষায় তুমি যদি 80% নাম্বার পাও, তোমার তো ডিএমসি হয়ে যাবে। আর তুমি যদি 70% নাম্বার পেয়ে যাও, যে কোনো মেডিকেল হবেই হবে ইনশাল্লাহ। তার মানে কি? আর তুমি যদি 90% পাও, তাহলে তো 1 থেকে 5-10-এর মধ্যে থাকবা। তার মানে এটা খুবই পসিবল। এবং এইটা হচ্ছে আমাদের প্রত্যেককে হচ্ছে রিভিশনের জন্য রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। এবং যা পড়তেছি, এক কথায় এই যে কোশ্চেন অ্যানালাইসিসের আমরা 3-4 দিন করছি, তার মধ্যে যতগুলো করছি প্রত্যেকটাই। তারপরে ধরা যাক যে হচ্ছে প্রত্যেক দিন সায়েন্সের 2টা সাবজেক্ট পড়ছি, ইংলিশ পড়তেছি, সাধারণ জ্ঞান, যা পড়তেছি এগুলোর মধ্যে দেখি না একটু জিনিস যে এই জিনিসটা একটু খেয়াল থাকে কম। যেমন হচ্ছে যে 3টা ভ্রূণীয় স্তর আছে, একটোডাম, মেসোডাম, এন্ডোডাম। এই জায়গার কোনটা থেকে কি তৈরি এটা একটু খেয়াল রাখার ব্যাপার আছে। তারপরে ধরা যাক বিভিন্ন নির্দেশক আছে, সেই নির্দেশকগুলো অম্লতে কি বর্ণ প্রদর্শন করে, ক্ষারে কি বর্ণ প্রদর্শন করে, এটা খেয়াল থাকে না। মস্তিষ্কের বিভিন্ন অংশ কোনটা কোন কাজ করে এটা খেয়াল থাকে না। বিভিন্ন ওই যে হরমোনের একটা বিশাল ছক আছে, এটা খেয়াল থাকে না। এরপরে দেখবো যে করোটিক 12 জোড়া করোটিক স্নায়ু যে আছে, সেটার কোথায় কোনটা আছে সেটা খেয়াল থাকে না। সামনে যে ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রেগুলার কন্টিনিউয়াস রিভিশন চলবে। এইটার মধ্যে কোনো রকমের হচ্ছে খোসর মোটসর করা যাবে না, ঠিক আছে? এবং আমি বারবার বলছি এটা কিন্তু করতেই হবে, এটাতে কোনো রকমের করা যাবে না এইটা। কারণ আমি রিভিশনটা কি গুরুত্ব দিচ্ছি বুঝতে পারছো তো? এই জন্য আমি কিন্তু একটা ক্লাসের জায়গায় আমি ডাবল আসতেছি। আমি যে দুপুরে ক্লাস নিয়ে শেষ করতে পারি বা রাতে আসলে হয়, কিন্তু 2বার আসতেছি কেন? যে আমি চাচ্ছি তোমার এটা অভ্যাসের মধ্যে। কারণ তোমাদের মধ্যে খুবই খারাপ অভ্যাস, যেমন অনেক ছেলে মেয়ে আছে রেগুলার গোসল করতে চায় না। আর কি সমস্যা রে? এটা আমির খানেরও নাকি অভ্যাস আছে, আর নাকি গোসল করতে খারাপ লাগে। আরে ভাই মুশকিল, দিনে 2-3 বার গোসল করলে ফ্রেশ থাকা যায়, পড়ার গতি বাড়ে এবং কাজে কর্মে হচ্ছে অন্যরকম স্পিরিট আসে। ঠিক তেমনি করে তুমি যখন রিভাইজ করবা, অটোমেটেড তোমার পড়া লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হবে। এই কাজটা তোমাকে রেগুলার করতে হবে। কতক্ষণ রিভিশন দিবা? ইন্টারন্যাশনালি পড়াশোনা নিয়ে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো গবেষণা করছে, ওরা বলছে তুমি টোটাল যে টাইম পড়বা, টোটাল তার 70% টাইম রিভিশন। ভুল শুনতেছ না, আমি ঠিকই বলছি, আরো সহজ করে একটু আসতে বলি। তুমি টোটাল যে পড়া পড়ো তার 70% টাইম। তার মানেটা কি? যে একটা স্টুডেন্ট যদি দিনে 10 ঘন্টা পড়ে, 7 ঘন্টা সে রিভিশন দিবে। যে ভাই এটা কি করছেন? সত্যি কথা বলছি, আমি তো ইন্টারন্যাশনাল বই পড়ি, এই জন্য আমি তোমাকে যেটা বললাম এটাই রিয়েলিটি। 70% টাইম, 70% টাইম তোমাকে রিভিশনের মধ্যে থাকতে হবে। এইটা যদি তুমি করতে পারো, তোমাকে আমি 70% বলি। আমি করছি যে ওটা তো ইন্টারন্যাশনাল, তুমি তো ওইটা মানতে কবা যাবে, এটা কেমন কথা? আমি তো করছি ঠিক আছে ভাই 20% করো,
70-এর জায়গায় তোমার 20% এটা করাই লাগবে টাইম রিভিশন। তার মানে দিনে যদি তুমি 10 ঘন্টা পড়ো 2 ঘন্টা রিভিশন, দিনে যদি তুমি 12 ঘন্টা পড়ো তাহলে তোমার 2 ঘন্টা 20 মিনিট রিভিশন, এইরকম করে রিভিশন দিতে হবে। ঠিক আছে, যেটা দেখো যে কি অবস্থা হয়। এবং ঘুমাইতে হবে 7 ঘন্টা, ঘুমে কোনো কমতি করা যাবে না। আমরা যদিও আমি তো বলি যে একদম এশার নামাজের পরে ঘুমাইতে পারলে, কিন্তু আমরা এখন ওই যে যেহেতু দেখা যাচ্ছে আমি ক্লাসেই অনেক সময় গতকাল যেমন 9:45 ক্লাস শুরু হয়েছে রাতে, না একটু রিভিশন দিয়ে দিতে হয়তো 11:30-11টা বাজছে, তা ক্লাস শেষ করেই ঘুমায় যাবা। এইটা কন্টিনিউয়াস করতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখবা যে অসাধারণভাবে ইয়া হবে। ঘন্টার সাথে হিসাব রে তাওহীদ হোসেন আকাশ, মূল হিসাবটা হচ্ছে জেগে থাকা, প্রত্যেক ঘন্টায় 30 মিনিট থেকে 50 মিনিট পড়ো। লাইভ ক্লাস করতেছে এটা পড়া, রিভিশন দিচ্ছ পড়া, পরীক্ষা দিচ্ছ পড়া, এটা পড়ার মধ্যে। তার মানে যতক্ষণ জেগে আসো প্রত্যেক ঘন্টায় যাবে আমি মিনিমাম 30 মিনিট থেকে 50 মিনিট পড়বো। তোমার বন্ধুর সাথে মনে হচ্ছে যে একটু গল্প করি, বন্ধু কবাজে দোস্ত একটু ওয়েট কর, আধা ঘন্টা একটু ওক্তার কইলে আবার ফিরে গ্যাঞ্জাম লাগিয়ে দিবে না, কবে যাওয়া পড়াশোনা তোর এত, পড়াশোনায় আসল বন্ধু, আর কোনো বন্ধু চলবে না। বিশ্বাস করো, রিয়েলিটি এরকম। তুমি ভালো কিছু করো, তোমার ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভ সবাই তোমার বন্ধু। খারাপ কিছু, এই যে স্টুডেন্ট রেজাল্ট ভালো করবে সব ছবি নিয়ে চলে আসছে, যারা রেজাল্ট খারাপ করে তাদের ছবি নিয়ে কেউ আসে বলছে যে আমার কাছে পড়ছে প্রচুর স্টুডেন্ট। আমরা তাও বলি যে আমাদের কাছে পড়ছে, আমি তো চান্স না পাওয়া স্টুডেন্টকেও সমান প্রায়োরিটি দিই, সেটা তো অন্য জিনিস। কিন্তু নর্মালি কোচিংগুলো দেখবা এবং তোমার ওই আত্মীয়স্বজন সব হচ্ছে স্বার্থপর, কারণ দুনিয়া চলে এরকম করে। বলতেছে যে ভাই হ্যাঁ আমার খুব বন্ধু ছিল, সে মেডিকেলে পড়ে, আর তুমি মিস করবা চান্স, কবে যে ধর ফালতু কোনো পড়াশোনা জানতো না, সত্যি কথা, তুমি অবাক হয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ 10টার মধ্যে রাতের যাতে ক্লাসগুলো শেষ করতে পারি, আস্তে আস্তে আমরা সব ইনশাল্লাহ ইয়া করতেছি। ওকে, তাহলে আমরা শুরু করি। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার টাইট্রেশনের জন্য 4 রকমের জিনিস আছে। কি কি সেটা একটু বলি। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তাহলে অম্লীয়, আব্বাকে টেস্ট করো মা দিয়া, মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। দুর্বল অম্ল, তীব্র ক্ষার, ক্ষারীয়, ক্ষার হচ্ছে মাকে টেস্ট করো বাবা দিয়া, বাবার ইংলিশ ফাদার, ফেনোথলিন থাইমোথলিন। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, যে কোনো নির্দেশক। দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, কোনো নির্দেশকই কাজ করবে না। তাহলে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার কি হবে, তাহলে অম্লীয়, আব্বাকে টেস্ট করো মা দিয়া, মা হচ্ছে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, তার মানে এটা কি হবে বলতো মিথাইল রেড। ওকে, ডি নাম্বারটা মিথাইল অরেঞ্জ। আচ্ছা, 100 গ্রাম মাশরুমে কত গ্রাম শর্করা? আমরা জানি 100 গ্রাম মাশরুমে শর্করা থাকে 4.3 গ্রাম, প্রোটিন থাকে 2.5 গ্রাম, চর্বি থাকে 0.1। ব্রেনে ঢুকছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, আচ্ছা এইখানে খেয়াল করবা যে 100 গ্রাম, তাহলে এটা কোনটা হবে 4 থেকে 5 গ্রাম, কারণ 4 থেকে 5-এর মধ্যে 4.3 গ্রামটা আছে। কোন করার পারস্পরিক বিনিময়ের জন্য তাড়িৎ চুম্বক বল কার্যকর হয়? তার আমরা জানি সাথী তোমার দুর্বল মন, তাহলে হচ্ছে কি তাড়িৎ চুম্বক, সাথী তোমার, তাহলে তড়িৎ চুম্বকে বলা হচ্ছে ফোটন নামক করা, সি নাম্বারটা। ওকে, শব্দ তরঙ্গকে বায়ুতে সমাবর্তন করা যায় না। সমাবর্তন কি? একটা তলে আলো পড়ে হচ্ছে আলোক রশ্মি। হ্যাঁ, এখনই টপ 10 দেখাবো। এই যে এই খোসর এই সোডিয়াম হিলিয়াম এখনই দেখাবো, রেডি আছে। আমি আর কয়েকটা ইয়ে করি। এই টপ 10-এর রেজাল্টটা দিচ্ছে, এখানে দিয়ে দিছে, শুনতো যে এখানে পাঠিয়েছে কিনা, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, শব্দ তরঙ্গকে বায়ুতে সমর্থন করা যায় না, কারণ এই ধরনের তরঙ্গ বায়ুতে সমর্থন করা যায় না কেন? কারণ হচ্ছে শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর যেটাকে সমাবর্তন করা যায়, সমাবর্তন কি একটা তলে আলোক রশ্মির যে কম্পন হয় সেটাকে, হ্যাঁ, এইটা খুব ভালো করে মাথায় রাখবা। ঠিক আছে, ওকে। তাহলে শব্দ তরঙ্গকে বায়ুতে সমর্থন করা যায় না, কারণ এই ধরনের তরঙ্গ, এটা প্রত্যেকেই জানো, এটা হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ। বায়ুতে সমাবর্তন করা যায় না, কারণ শব্দটা হচ্ছে অনুদৈর্ঘ্য। এই অনুপ্রস্থ কোনটা জানো তো? যেই তরঙ্গটা সমকোণে আগায় যায়। কোনটা অনুপ্রস্থ? এটা এক্সাম্পল আবার মেডিকেলে আসে। যেই তরঙ্গটা আমাদের লাগে, মানে বেঁচে থাকার জন্য লাগে। আর ভাই বুঝো নাই, যেমন আমাদের বেঁচে থাকতে গেলে পানি লাগবে, পানিক তরঙ্গ, আলো লাগবে, আলোক তরঙ্গ, তাপ হচ্ছে তাপ তরঙ্গ, এগুলো অনুপ্রস্থ। হ্যাঁ, এবং তার সাথে যেটা বেতার তরঙ্গ, এটা অনুপ্রস্থ তরঙ্গ। ওকে, তাহলে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য। ওকে, শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ। একটি শব্দ তরঙ্গ এক মাধ্যমে অন্য অধ্যায়ে প্রবেশ করলে পরিবর্তিত হয়। আচ্ছা, স্থির থাকে কোনটা? একটা জিনিস, কম্পাঙ্ক স্থির থাকে, আর সব চেঞ্জ হয়ে যায়। তাহলে পরিবর্তিত হয় কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ। কম্পাঙ্ক আছে, এটা হবে না, এটা পরিবর্তিত হয়। কম্পাঙ্ক আছে, হবে না। তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, এইটা হচ্ছে স্থির থাকে। তার মানে এটা হচ্ছে পরিবর্তিত হয়, কারণ স্থির শুধু কম্পাঙ্ক শুধু স্থির থাকবে। ওকে, বর্ণান্ধ বাবা স্বাভাবিক দৃষ্টির মায়ের কন্যা সন্তানের স্বাভাবিক দৃষ্টির সম্ভাব্য হার। এটা কিভাবে খেয়াল রাখবো? বর্ণান্ধ বাবা, তার মানে বাবা হচ্ছে কালার ব্লাইন্ড না? আচ্ছা, XCY, আর মা হচ্ছে স্বাভাবিক XX। মেয়ের হিসাব করো, মেয়েটা বের করে ফেলে XCX, অন্যগুলো আর করলাম না, ওয়াই তো পুরুষ হয়ে যাবে, ছেলে। আচ্ছা, তাহলে মেয়ের মধ্যে বলছে স্বাভাবিক দৃষ্টি, মেয়ের দুইটাই স্বাভাবিক, বাও কিন্তু দেখতে কোনো সমস্যা হবে না, তার মানে 100% হচ্ছে স্বাভাবিক। 6 নম্বর থেকে উত্তর দিয়ে পারছো, ভেরি ফাইন। ওকে,
আচ্ছা এবার দেখি আমরা কী অবস্থা হবে। উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে। আচ্ছা আজকে সবারই বই দিয়ে দিও, যত কষ্ট হোক, ঠিক আছে? মানে একদম, তাহলে একদম কষ্ট করা ভালো, কারণ ওরা স্টুডেন্ট আগে বই পেয়ে, যারা অনেকে পাইছে অনেকে পায়নি, এটার কারণে হচ্ছে যারা পায়নি তাদের হচ্ছে কষ্ট করে হলেও পাঠাতে। হ্যাঁ তোমরা যারা যারা বই তোমাদের বলছিল না যে 1 সপ্তাহ লাগবে, ইনশাআল্লাহ আজকেই পাঠাই দিবে। মানে একদম সকাল থেকে একটা টিমে কাজ করতেছে, বই তোমাদের সব রেডি করতেছে, ইনশাআল্লাহ পেয়ে যাবা সবাই, আশা করছি। তারপরও তোমাদের এই যে ফোন দিলে যদি ওই যে দেখা যায় তোমাদের কিন্তু ঠিকানাটা ফাইনাল ভেরিফাইড করে, অনেক সময় যে দেখা যায় যে ঠিকানা দিছেও কম বেশি হয়, ওই কুরিয়ার ঠিকানাটা কম বেশি থাকে, ফোনটা ঠিকভাবে দিও। আর আমি বলে দিয়েছি যে ওইখান থেকে কোনো টাকা লাগবে না, কিন্তু কুরিয়ারের যে বিলটা এটা কিন্তু দিয়ে দিবা। যারা অলরেডি দেও নাই আমি বলছি সবাইকে পাঠায় দাও, পরে দরকার হলে দিয়ে দিবা। যে আমাদের স্টুডেন্ট অনেস্ট আছে, সোর বাটপার নাই, তাহলে যে দেও নাই নিজ দায়িত্বে দিয়ে দিবা, এটা জেনে নেবা। কুরিয়ারের যে 150 টাকা সেটা দিয়ে দিবা। আর কোর্স ফি অনেকে আমাকে বলছে তো অফিস থেকে, স্যার অনেকে মনে করে মানে বুঝে না, মনে করে যে এটা বোধহয় আমরা নেই। নো, এটা একাডেমিতেই আসে টাকাটা। তোমার কোর্স ফি ফুল কোর্স বই 20টা সহ 8,990 না, তার সাথে বিকাশে পাঠালে বিকাশের বিলটা যোগ করে দিবা, যদি নগদে পাঠাও নগদের বিলটা যোগ করে দিবা, আর বইয়ের জন্য 150 টাকা দিবা, ঠিক আছে? এটা দিয়ে দিবা। একেবারে আমরা যেই সার্ভিসটা দিচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো, এটা কিন্তু তুমি ওই 2-3 লাখ টাকা দিয়েও বাসাও পাবা না, কোথাও পাবা না। এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ বই ইনশাল্লাহ রিফান এসা আরও 1 সপ্তাহ লাগতো। আমি মানে একটা টিমে আজকে সকাল থেকে দিয়েছি যে কয়েকশো সেট বই যাতে আজকে ইনশাল্লাহ চলে যায়, ঠিক আছে? যাতে আমি দেখতেছি যে বই পেয়ে গেলে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে। কেননা তোমার 20টা বই যে আছে, 20টা বই থাকলে তখন তোমার দেখা যায় যে এটা যদি আমি দেখাই, বাবারে এই 20টা বই, এখানে তো আর প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, এগুলো সবগুলো মিলে পড়তে তোমার জন্য ইজি হবে, ঠিক আছে? বই ইনশাল্লাহ। তা ফোনগুলো দিলে অবশ্যই একাডেমি থেকে ফোন গেলে যদি মিস করো তাহলে তুমি দেখবা যে পরে ওই যে একবার মিস হয়ে গেলে তখন ওই কান্দাম লেগে যায়। বুঝতে পারছো আমার কথা? 8,990 সাথে এক্সট্রা 150 আর বিকাশের বিলটা সহ দিবা। কেউ বিকাশে পাঠালে বিকাশেরটা দিবা, কেউ হচ্ছে নগদে পাঠালে। এটা বলে দিলাম কেন, এটা আসলেই একাডেমিরই নিয়ম, ওখানে লেখা আছে। হ্যাঁ ঢাকা ভাইয়া যেখানে যাও কোনো কাজ হবে না, বিশ্বাস করো ভাই। আমি কি কারো শত্রু? তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেকে ঢাকা গেছে, মূর্খ। বিশ্বাস করো, যে চান্স পাবে সে বাড়িতে বসে চান্স পাবে। এখন আর ওই দুনিয়া নাই। সবচেয়ে ভালো টিচারের ক্লাস, এটা আমি তোমাকে বলতেছি। আমি চাই যে তোমার বন্ধু বান্ধব ভালো করুক। আমাদের কি কারোর সাথে শয়তানি, শত্রুতামি, হিংসামি আছে? ভাই সবচেয়ে আমার কথা, যে সবচেয়ে ভালো পড়াবে তুমি তার কাছে পড়ো, অত হিংসার কি? যে সবচেয়ে তোমাকে বেশি ভালো করে বুঝাইতে পারবে, ভালো পরীক্ষা নিবে, মনিটরিং ভালো, যেখানে তুমি আরাম পাও পড়ে, যেখানে তোমার মর্যাদার সাথে তুমি শিখতে পাও, সেখানে তুমি পড়ো, যেটা তোমার জন্য ভালো। এই জিনিসটা বুঝোই না। হ্যাঁ এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। এই যে ইমরান হৃদয় ভর্তি হয়েছো 12 দিন, তোমার বলছে না যে গত সোমবার থেকে, আজকে কি বার? বুধবার, সোমবার থেকে পাঠানো হয়েছে। তার মধ্যে তোমার লিস্ট থাকলে দেখো যে পেয়ে গেছো কিনা আমি জানি না। তাই এটা একটু, ঠিক আছে, অফিসে যোগাযোগ করো। অফিসের নাম্বার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। হ্যাঁ যারা বিশ্বাস করো, আমি তোমাদের সত্যি ভাই, আমাদের রেজাল্ট কাইন্ডলি আছে, রেজাল্ট নিয়ে আমি পরে একটা প্রোগ্রাম করবো। এখন পড়ার মাঝখানে এই ডিস্টার্ব নাই, ওগুলো নিয়ে আমি বহুত কথা কইছি। এখন পরে এটা আমাদের পড়া। দিল্লির অবস্থা খারাপ, কারণ ইন্ডিয়ার স্টুডেন্ট আমাদের কাছে ইংলিশের যে কোর্স আছে না, ইন্ডিয়ার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে করে। আর আমি জানি তুমি কবা যে ভাই হ্যাঁ, তারা ইন্টারন্যাশনালি পেমেন্ট করে তারা করে আমাদের এইখানে। বুঝতে পারছো? প্রত্যেক বছরই তোমাদের সাথে দেখি, তোমার সাথে কথা বলা দিতে হয় ইনশাআল্লাহ। দেখিও তোমরা আগে পানি খাও একটু। তোমরা কি পানি ঠিকভাবে খাচ্ছ তো? মাথা কিন্তু কাজ তো করে না একটার, আমি জানি। পানিটা রেগুলার একদম খাইতে হবে। এই যে রাজীব জুয়ারদার বলছে স্যার পেজের ইনবক্সে একটা, আচ্ছা পেজের ইনবক্সে দিছো, তা সেইটা কি আমি লাইভে আমাকে দিতে পারো না? যদি বলার মতো আমাকে এখানে বলো। দিছো পেজে কয়েক হাজার করে SMS আসতেছে, যদি ওইটা না হয় তুমি হচ্ছে যে একটু কষ্ট করে, এখানে আমি তো লাইভে আছি না, মরে গেছি আমি, এখানে বললেই তো আমি সমাধান। কি সমস্যা? আরে বাবা ঢাকা বলো, খুলনা, সারা দেশের সবচেয়ে অ্যান্টোনিম সিনোনিম তো আমি পড়াবো, টেনশনের কি আছে? ইনশাল্লাহ অ্যান্টোনিম সিনোনিম আমি পড়ানো শুরু করবো তো 2-1 মধ্যে, দেখবো। হ্যাঁ আজকে থেকে বেস্ট 10 পড়া শুরু করবে। প্যারেন্ট স্যার বুঝতেছেন? আচ্ছা প্যারেন্ট, আচ্ছা আমরা দেখতেছি। আমি একটু রেজাল্টটা দেখি তো আগে, কি অবস্থা তোমাদের।
রেজাল্ট আমি দেখলে এখন একটু বুঝতে পারবো যে আসলে তোমাদের কন্ডিশনটা কি। বেস্ট 10 আমি তো দেখি না রেজাল্ট, এটা কম্পিউটারাইজড হয়ে যেটা আসতেছে আমি দেখি কী অবস্থা। কারণ বেসিক টেস্ট টপ 10 রেজাল্ট আছে, দেখি আগে যে টপ 10-এর কী অবস্থা, তাহলে আমি বুঝতে পারবো যে রেজাল্টের কম্বিনেশনটা কী অবস্থায় আছে। তাহলে দেখো বেসিক টেস্ট তোমাদের এখানে এখন থেকে আমাদের রেজাল্টের যেটা করব তাতে তুমি একদম উৎসাহিত থাকতে পারো। এখানে মেডিকেল প্রস্তুতি সুপার কমান্ডো ব্যাচ বেসিক টেস্ট MAT, তার মানে তোমার পরীক্ষার মধ্যে তুমি দেখবা তোমার যে রুটিনটা ছিল সেখানে এই রুটিনে এক্সাম অনুযায়ী এই যে বেসিক টেস্ট MAT সেরা 10 জনের ফলাফল। আচ্ছা এরা আবার আইডি সহ দিছে, এত খারাপ আইডি সহ দিলে মুশকিল আছে। আইডি দিয়ে আবার অনেকে ইয়া করে ফেলবে, ওই যে স্ক্রিনশট নিয়ে আবার ওইটা দিয়ে ভেজাল করবে। এই মূর্খ, বলছি না আইডিগুলো দিবে না এরা, কারণ এই আইডিগুলো দিচ্ছেন, এই আইডিগুলো কেউ আবার 2 নাম্বারই করিও না, হারাম হবে কিন্তু। একজন আইডিতে ঢুকে আরেকজন পরীক্ষা দেয়, এটা কিন্তু আমি জানি, এই জন্য এটা দেখি ওকে। আচ্ছা বেস্ট 10 নাম্বার কীভাবে 9টা কেন 10টা দিতে কইছি 9টা দিলেন কি? ও মেরিটের 2টা আছে, 2টা 4। আচ্ছা ঠিক আছে। তাসনিমা ইসলাম টানসি 77.75। আচ্ছা আর মোবাইল নাম্বারগুলো দিচ্ছেন কেন? আরে দেখি মুশকিল কথা, হ্যাঁ না এগুলো দিয়েন না এখানে। এটা হচ্ছে যে আবার দেখা যাবে ওই মোবাইল নাম্বারে ফোন দেওয়া শুরু করছে, এগুলা মুশকিল। তোমাদের আমি রেজাল্টটা গ্রুপে দিয়ে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে যে এখানে নাম্বার নিয়ে আবার এই গাঞ্জাম লেগে যাবে, এই বলছি না এগুলা। এই শোনেন, মোবাইল নাম্বার দিবেন না, আর হচ্ছে যে এই যে আইডি নাম্বার যেটা আছে আইডি নাম্বারও দেওয়ার দরকার নেই, আইডির ঘরটা ফাঁকা রাখবেন ওইটা। আরে একই রকম থাকুক, ওই থাকলে ওরা বুঝবে ঠিক, ও তো নিজে জানে। অবটেন মার্কসটা দিবেন, মোবাইল নাম্বার দিবেন না, শুধু নেম দিবেন, মেরিট পজিশন, অবটেন মার্কস। এরা একেবারে মানে যেটা দিয়ে দিছে হচ্ছে তোমার একেবারে ওয়েবসাইটের ওই জিনিসটা গোটালটা একেবারে কপি করে দিয়ে দিছে, বুঝতে পারছো? তুমি তোমার ওয়েবসাইটে যেভাবে এটা, তাই এইটা হচ্ছে যে আমি পরে ঠিক করে দিলে আমি তখন বলবো। এখন এক হচ্ছে ফাকিয়ানুর, ফার্স্ট হচ্ছে 86.5, এগুলো নাম্বার আছে, আমি নাম্বার ইচ্ছা করে দেখাচ্ছি না, স্টুডেন্টের মোবাইল নাম্বার এটা দেখানোর দরকার নাই, ঠিক আছে? আমি হচ্ছে যে ওই ঠিক করে তখন দেখাবো, তাহলে একটু আইডিয়া। ফার্স্ট হচ্ছে 86.50, আর দশম যে হয়েছে তার নাম্বারটা দিয়ে বলে 77.75, ঠিক আছে? তা আমি জানি অনেকে আবার স্ক্রিনশট নিয়ে পরে দেখতে পারেন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই জন্য হচ্ছে যে এটা জিনিস, যাই হোক এটা ইয়াতে ঠিক করে দিবে আর কি, এখন থেকে হচ্ছে ওই রেজাল্টটা ওইভাবে দেবে। এরা আসলে মূর্খ হইলে যা হয়, মূর্খ না মানে এরা ওই যে অথেন্টিক জিনিস দেয়, তো মানে ওই যে স্টাইলে ওই যে ফ্রাইডে কী ছিল মেডিজিনিয়াসের দিতে যায় ওই স্টাইলে দেয়। আচ্ছা কোনটা জানি আমি পড়তেছিলাম, এটাতে ছিল। তাহলে বেস্ট 10, এবং তুমি দেখবা বুঝতে পারছো তো আমাদের এখানে ভাইয়া তোমার রেজাল্ট যেটা আসবে মেডিকেল অ্যাডমিশনে তুমি এর প্লাস মাইনাস নাম্বার পাবা, কম পাবা না, ইনশাল্লাহ বেশি পাবা। কেননা তুমি দেখো যে আমাদের এখানে ওই যে 100তে 100 রেয়ার এরকম পায় না, কারণ পরীক্ষার কোশ্চেন এবং 2 নাম্বারই করার ওইরকম সুযোগ নাই ইনশাল্লাহ, সিস্টেমেটিক, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই জিনিসটা এটা দরকার হলে আমরা লাইভটা ডিলিট করে দিব, যাতে স্ক্রিনশট নিয়ে রাখে অনেক, আমি জানি এটা ভেজাল আছে। হ্যাঁ বই, আচ্ছা উচ্চ শিক্ষার বই ইনশাল্লাহ আমার তো মনে হচ্ছে আজকে সবার বই পাঠানো হয়ে গেলে হ্যাঁ মোটামুটি ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা, কালকের মধ্যে পেয়ে যেতে পারবা পরশু। 1 সপ্তাহ তো কিন্তু তোমাদের কাছে টাইম চাইছে, আর যারা এই শেষের দিকে ভর্তি হচ্ছে 2-4 দিনের মধ্যে। হ্যাঁ তাই এটা অত টেনশনের কিছু নেই, আমি বলছি তো তোমাকে যেটা টাইম দেওয়া আছে তার আগেই পেয়ে যাবা, টেনশন করিও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে লাইভ যেটা আছে সেটা হচ্ছে যে লাইভটা ডিলিট করে দিব। হ্যাঁ ঠিক আছে। ক্লাস টেস্টগুলো স্যার রেগুলার দেওয়া হবে? আরে বাবা দৈনিকে তো রেজাল্ট দেওয়া হবে, দৈনিক আবার রেজাল্টকে আটকা রেখে আমাদের কোনো লাভ আছে? তো কি বুঝো না রে, প্রথম তোমার এই যে স্টুডেন্টরা অনেকে গ্রুপের লিঙ্ক এখনো পায়নি, অনেক স্টুডেন্ট এখনো ঝুলে আছে, এরা তো আবার মূর্খ, এরা হচ্ছে ঝুলে আছে একবার দিছে। আরে বাবা এখানে তোমার তো একটু নিজেরও একটু সতর্ক থাকতে হবে যে তোমার ফেসবুকের ছবি নাই, তোমার হচ্ছে যে দেখতেছে ওরা চেক করে তুমি ঠিক নাই, তোমাকে তো দিবে না, তোমার তো অ্যাকসেপ্টে করবে না, তুমি বুঝতেছো না? ওয়েবসাইটের লিঙ্ক পেয়েছে কিন্তু ইয়া পাচ্ছে না, ওই গ্রুপের লিঙ্ক পাচ্ছে না, কেন গ্রুপে তোমাকে অ্যাকসেপ্ট করতেছে না সেটা তুমি বুঝো না? তোমাকে বলা আছে না রিয়েল ফেসবুক আইডি ছাড়া তুমি ক্লাস করতে পারবে না, ঠিক আছে? তাহলে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ পড়ায় ফিরতে হবে, ওকে ফাইন। আচ্ছা তুমি লক্ষ্য করো উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে, তাহলে এক্সেপ্টের পরে যেটা থাকে সেটা কি? এক্সেপ্ট শব্দটা কীভাবে প্রেপোজিশন হয়? বাট শব্দটা যেমন 6টা পার্টস অফ স্পিচ হতে পারে, সেটার মধ্যে বাট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার কি বলে, যদি এক্সেপ্ট অর্থে ব্যবহার হয় তখন সেটা হচ্ছে প্রেপোজিশনের কাজ করে। হ্যাঁ হবে ইব্রাহিম খলিল, সবাই আস্তে আস্তে একটু ধৈর্য, 2-4টা দিন ধরো, এর মধ্যে সবাই আমাদের গোটাল যে টিম তাদের মধ্যে আবার 2 জনের খুব অসুস্থতার মধ্যে, ওরা হচ্ছে যে 2 জনের একটু কাজের ইয়া হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য এদের উপরে প্রেশার চলে গেছে। স্যার বায়োলজি এক্সাম দিতে বেশি ভালো লাগে, নাম্বার বেশি পেলে সবারই একদমই ভালো লাগে। স্যার ওয়েবসাইটে আজকে অনেকবার ঢোকার চেষ্টা করলাম কিন্তু একবারে ঢুকতে পারলাম না,
কেন ঢুকতে পারবা না? তুমি পরীক্ষা দিয়ে দিছো নাকি আবার? দিলে আচ্ছা আমি শুনবো এখন, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা শুরু করে ফেলি। ফিউ মেন আর ফ্রি ফ্রম ফল্টস। ফিউ মানে এটা যে কেউ জানে যে নেই বললেই চলে, হার্ডলি এনি। ওকে, আচ্ছা আমি একটু রেজাল্টটা পরে দেখাবো, রাতে দেখাবো, হ্যাঁ না? ঠিক আছে। শব্দের কোন বৈশিষ্ট্য যেন তীব্র ভূমিকম্পের সময় ঘর বাড়ি ভেঙে যায়? এটা আমরা প্রত্যেকেই জানি, এটা হচ্ছে পরবশ কম্পন যেটা আছে সেটার কারণে ঘর বাড়ি হচ্ছে ভেঙে যায়। ওকে, নিচের কোনটি শিক্ষা পরীক্ষায় পচা আর কি বলে বেগুন না, তার মানে হচ্ছে যে বা হচ্ছে পোড়া বেগুন, পচা না বলে পোড়া, তাহলে পটাশিয়াম হচ্ছে বেগুনি। ডেঙ্গু ভাইরাস বিষয়ে কোনটি সঠিক? এটা ডিএনএ ভাইরাস, মোটেই না এটা আরএনএ ভাইরাস। রাইনো ভাইরাস, মোটেই না আক্রান্ত ব্যক্তির হচ্ছে আইজিএম অ্যান্টিবডি বেশি পাওয়া যায়, এটা ঠিক আছে। ওকে ফাইন, এরপরে চলে যাই। এই যে 20 সেন্টিমিটার কিউব 0.25 mSTS/s, তার মানে এটা হচ্ছে V1, এটা হচ্ছে SO1, এটা V1, এটা হচ্ছে SO1, এটা হচ্ছে পানি যোগ করলে ডেসিমোলার মানে হচ্ছে 0.1 m, এটা হচ্ছে S2, তাহলে V2 ইকুয়াল হোয়াট? তার মানে 20 গুণন হচ্ছে 0.25 ইকুয়াল হচ্ছে 0.1 গুণন V2, তাহলে এখানে গুণ করলে 0.1 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে 200কে 0.25 দিয়ে গুণ করলে হচ্ছে 50 হচ্ছে, তার মানে V2 হচ্ছে 50 সেন্টিমিটার কিউব। তা বলছে পানি যোগ করতে হবে, তাহলে 50 সেন্টিমিটার কিউবের মধ্যে 20 সেন্টিমিটার কিউব তো আসেই, তাহলে 50 থেকে 20 গেলে কত হবে বলো তো? 30 সেন্টিমিটার কিউব। কী হবে বলো তো? 30 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে বি নাম্বারটা। আচ্ছা, কোন মৌলিক বলের কারণে নিউট্রিন এবং বিটা কণার নির্গমন ঘটে? তাহলে কোন মৌলিক বল? তাহলে আমরা জানি 4টা মৌলিক বল আছে, তার মধ্যে নিউট্রিন ও বিটা কণা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। কোন বলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? হ্যাঁ, এটা 14 নম্বরটা তোমরা উত্তর করো, এটা তোমরা উত্তর করো, দেখি যে তোমাদের কেমন খেয়াল আছে। দেখো, রেগুলার তুমি পড়বা, তোমার কোনো কিছু কঠিন মনে হবে না, এবং আমরা যেই সিস্টেমটা ফলো করতেছি এটা তোমাকে করতেই হবে, প্রথম থেকে এটা শেষ পর্যন্ত করতে হবে, ঠিক আছে? এবং আমি নিজে দেখতেছি যে ইনশাআল্লাহ তোমাদের আলহামদুলিল্লাহ অসাধারণ রেজাল্ট হবে, অসাধারণ। তাহলে এটা হচ্ছে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, তার মানে সক্রিয়তা সবচেয়ে কম। তাহলে এগুলো সব 1A গ্রুপের মূল, 1 মধ্যে যে কটা রয়েছে সোডিয়াম, তার মধ্যে সবচেয়ে কম সক্রিয়, তার মানে এর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, তাহলে সোডিয়াম উত্তর। 14 বি, ভেরি ফাইন। একসাথে 2-3টা করে ছবি তুলে, ঠিক আছে? তুমি শুনো, সামারি ক্লাস তোমার সবগুলো একদম ছবি তুলে পাঠাইতে হবে তা না, তুমি ওই দিনের ক্লাসের 1 পৃষ্ঠা ছবি তুলে পাঠাইলো যে ওকে তুমি পাঠাইছো, সব পাঠাইলে না পাঠাইলেও সমস্যা নেই। মানে আমরা জাস্ট দেখতে চাই যে তুমি রেগুলারিটি মেনে রুটিনটা পাঠাবা, আর ছবি 1 পৃষ্ঠা তুলে পাঠাইলেও হবে। কারণ সামারি আমি জানি যে অনেক তুলে, যদি তোমার টাইমের অভাব মনে হয় যে ঠিক আছে আমি 1 পৃষ্ঠা তুলে পাঠাইছি যথেষ্ট, আমরা চাই তোমার রেগুলারিটি থাক সব জায়গায়, ঠিক আছে? হ্যাঁ, 9-10টা দিলে কোনো ক্ষতি নেই, এটা তো ভালো। কিন্তু অনেকে আছে না, ওই যে মোবাইলে কাজ করে না, একটা যাতে অন্তত থাকে যে ভাই আমি 1টা পৃষ্ঠা দিয়েছি, আরও লিখছি, যে টোটাল এত পৃষ্ঠা লিখছি, আমি 1 পৃষ্ঠা দিলাম, ওকে ফাইন। পরীক্ষা তুমি রেগুলার দিলা, সামারি 1 পৃষ্ঠা তুমি পাঠাইলেই হবে। ছবিটা যেটার হচ্ছে ডায়েরি রাইটিংয়ে সেটা দিলা, দেখবা যে ইনশাল্লাহ অসাধারণ প্রিপারেশন হবে। গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যুক্ত হলে যে শক্তির পরিবর্তন হয় তাই কি বলে? এটা বলো, পুরো নাম্বারটা। এটা প্রথম ইলেকট্রন। তোমরা তো খুব ভালো পারছো আলহামদুলিল্লাহ। প্রচুরের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে রোধের পরিমাণ, তাহলে আর সমান হবে থেকে এল ভাগে, তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ হলে রোধ হচ্ছে অর্ধেক হয়ে যাবে, তাহলে সি নাম্বারটা। সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়া হাইড্রোজেন থেকে কোনটিতে? হাইড্রোজেন মানে হিলিয়াম তৈরি হয়, তাহলে হিলিয়াম তৈরি হবে। ওকে, শোনো আমি তো একটা জিনিস বলি, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা তোমাদের সমস্ত কোচিং শুরু হওয়ার আগে একটা কথা বলছি না যে ভাইয়া যেইখানেই পড়ো বিশ্বাস করো অনলাইনে ভালো পাবা, এবং আমাদের কাছাকাছি কেউ পারবে না, এটা বলছি তোমাকে বারবার। এবং তুমি এখন মিলা ইনশাল্লাহ 100-এ 100 আমাদের কথা মিলবে। আজকে আরেকটা কথা বলতেছি, এটা তোমার মিলবে, সেটাকে আমি তোমাকে বলি। পরীক্ষা যখন আসবে না মেডিকেল অ্যাডমিশন, তখন মেডিকেল পরীক্ষা আসার ঠিক 1-1.5 মাস আগে অনেক স্টুডেন্টের মনে হবে হায় হ্যাঁ আগে যে ভাইয়া বলছিল রিভিশন দেওয়ার, এটা তো দিলাম না, এখন তো কিছুই খেয়াল নাই। এটা একটা গ্রুপ হবে। আর কিছু স্টুডেন্ট আছে কিছু দেবে রিভিশন, কিছু দেবে না, তার পরীক্ষা আসার ঠিক 1 সপ্তাহ আগে মনে হবে আর একটা সপ্তাহ যদি আমি টাইম পাইতাম এইবার আমি মেডিকেলে চান্স পেতাম। বিশ্বাস করো আমি তো সত্যিটা জানি। এই 2টা ভবিষ্যৎবাণী বললাম, লিখে রাখো। তো এই 2টা ভবিষ্যৎবাণী যদি তুমি এই ভেজালের মধ্যে পড়তে না চাও, তাহলে তোমার বুদ্ধি কি? এখন থেকে কন্টিনিউয়াস রিভিশন, ঠিক আছে? এখন থেকে এই স্যার রেজাল্টে ফোন নাম্বারের কিছু ডিজিট আর মেইন আইডি নাম্বার দিলে আসল ব্যক্তি রেজাল্ট। আচ্ছা, মেইন আইডি দিলে সমস্যা কি বুঝো না মূর্খ? ওই আইডি দিয়ে কেউ আবার দেখা গেল ওই নাম্বার দিয়ে হচ্ছে যে লগ ইন করে, এগুলো শয়তান। তো আমরা দেখছি তো এটা, আমি কি এটা এমনিতে বলছি? ওরা তো জানে না, আমি তো জানি। কারণ রেজাল্ট ওইরকম করে আগে তো হচ্ছে ওই ডিরেক্টাই দিতাম আমরা, তখন দেখা যায় তো মানে শয়তান তো একটা থাকলে যথেষ্ট।
ও হচ্ছে ইচ্ছা করে ডিস্টার্ব দিচ্ছে, যে মেইন সবচেয়ে ভালো রেজাল্ট করতেছে 5-7টা, ওই 5-7টা আইডি কে করতেছে এটা তো আর ধরা মুশকিল হয়ে যায়, বুঝো না? যাবে না তা না, কিন্তু দেখা যাচ্ছে যে ও লগ ইন করে হচ্ছে যে ধরা যাবে, কিন্তু ওইটার জন্য একটা টাইম, ও দেখা যাচ্ছে 5-7 জন ওরা ফোন দিয়ে যে আমরা ঢুকতে পারছি না কেন, তারপরে চেক করা হইলো, দেখা যাচ্ছে আপনি তো পরীক্ষা দিচ্ছেন, কারণ আমি তো পরীক্ষা দেইনি। এটা এক্সপিরিয়েন্স তো আমাদের আছে, এটা জানি তো আমরা, এই জন্যই তো তোমাকে বলতেছি। বেশি বুঝলে এই যে ইয়াসিন খান কথা, তো ওরাও তো ওই ভালোর জন্য দিয়েছে, কিন্তু এটা সমস্যা। আচ্ছা, তুমি যখন পরীক্ষা দাও তোমার নিজের রেজাল্টটা তুমি দেখছো না যে তুমি কত নাম্বার পাইছো? তুমি তো দেখছো। আর এখানে যখন মেরিট, তুমি তো দেখলা যে হ্যাঁ ইয়াসিন খান আমি পাইছি 88, আর তুমি তো পরীক্ষা দেওয়ার সময় তো এখানে তোমার নাম্বারটা দেখায় যে তুমি 88, তাহলে তুমি তো বুঝেই ফেললা যে ঠিক আছে। আবার তোমার কাছে তো মেসেজ তো গেলই, ঠিক আছে? সবার পাসওয়ার্ড না চেঞ্জ করা, ওটা চেঞ্জ করবে কেন? ওটা পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে জ্ঞান দরকার কি? আচ্ছা, হাইড্রোজেন সালফাইডের কত ppm মাত্রা মানুষের জন্য প্রাণঘাতী? 20 ppm। ওকে, আচ্ছা। এইচএসসির রেজাল্ট শোনো, এটা হচ্ছে তোমার তারা পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, এগুলো নিয়ে আমি এখন কথা বলবো না, এটা বলতে গেলে একটু বুঝায় বলতে হবে, তাড়াহুড়া করে বুঝবা না পরে। এটা এখন 22 নম্বর, সরীসৃপের যুগ কোনটি? সরীসৃপের যুগ বলো, তাহলে তো মেসোজোইক হচ্ছে সরীসৃপের যুগ। তাহলে শোনো, এই তোমাদের হচ্ছে যে এখন থেকে আমরা প্রত্যেক দিন বেস 10 এটা রেজাল্ট তো দেখাবোই, তার সাথে যেটা আর মোবাইলে তো গেলই, তুমি তো গ্রুপে পাবাই, এবং তার সাথে 20 আর কয়টা 50 দেওয়া আছে। আসলে এটা 20ই ভালো, ঠিক আছে? কোথাও 50 এটা না বুঝে দিছে, উত্তর ওরা না জেনেই দিছে। হ্যাঁ হ্যাঁ, সবাই আসলে পড়ার মধ্যে আসলে এই যে পড়ার ফ্লোটা ওই যে প্রথমের মধ্যে ডিস্টার্ব হয়ে গেলে না, পড়ার ফ্লোর তখন ডিস্টার্ব হয়ে যায়, এটা আমি লক্ষ্য করছি একটু, এই জন্য ওয়েল বিজ্ঞান ইজ হাফ ডান, ঠিক আছে? আচ্ছা শোনো, আগে আমি যেটা বলি, তাহলে আমরা কিন্তু এই যে রিভিশনটা শুরু করছি কয়টা বাজে এখন থেকে, কতক্ষণ আমি লাইভে আছি? 50 মিনিট। আচ্ছা শোনো, তাহলে আমরা তোমাদের বোধহয় অনেকে হচ্ছে যে ওই যে এখনও সামারিটা ইয়ার করতে পারেনি, ওইটাকে কি বলে? আর এটাকে বলা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন। তাহলে ওইটা সামারি আমি শুনে নেই, যদি আপলোড হয়ে থাকে তাহলে তো করে ফেললা, আর যদি না হলে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর ইয়ার তো বোধহয় করে ফেলছো, ওই যে আরেকটা অধ্যায় আছে না পরিপাক ও শোষণ, এটা কিন্তু সকালে আপলোড করছে, আমাকে বলে দিয়েছে। তাহলে ওইটা তোমার হচ্ছে যে সামারি করা হয়ে গেলে আমরা ঠিক আজকে ইনশাল্লাহ রাত 9টায় আসবো, ঠিক রাত 9টায় এসে আমরা হচ্ছে ইয়া করবো, ওটাকে কি বলে ইনশাল্লাহ, যে হচ্ছে যে কেমিস্ট্রি এবং ফিজিক্স পুরো। আজকের ক্লাসটা কিন্তু কেমিস্ট্রি এবং বায়োলজি, আজকে আমাদের কিন্তু 1 ঘন্টার একটু বেশি লাগবে, 1.5 ঘন্টা 2 ঘন্টাও লাগতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আজকের দিনটা একটু আমাদের 9টা থেকে 11টা বাজবে আজকের দিনে। হ্যাঁ হ্যাঁ, নতুন পড়া আসতেছে, তাই রিভাইজ বেশি, একটা লাইভ ক্লাস ছাড়া দেওয়া যায় না। হ্যাঁ, আমি এই জন্য কেমিস্ট্রি দেয় না। আচ্ছা, কেমিস্ট্রি আমি শুনতেছি এখনই, পরিপাক হয়েছে। আচ্ছা ইয়া নিয়ন সোডিয়াম, দাঁড়া আমি শুনে নিচ্ছি যে তোমাদের কেমিস্ট্রি যেটা, সেটা হচ্ছে যে সামারিটা করে ফেলো। কেমিস্ট্রি কি সামারিগুলো দেওয়া? আচ্ছা, কেমিস্ট্রি দিয়ে দেবে এখনই। আচ্ছা, বুক মার্কিংও দিয়ে দেবে, কোনো টেনশনের কারণ নাই, ঠিক আছে? তাহলে ক্লাসগুলো একটা মিস করবা না, একদম সুন্দরভাবে নোট ডাউন করে একদম চমৎকারভাবে। আর বুক মার্কিংয়ের যে পিডিএফ সেটা একবারে দিয়ে দিবে, মানে গোটাল সবগুলো বইয়েরই একসাথে, ওটা বোধহয় দেয়নি, আমাকে বলছে দিয়ে দেবে আজকে ইনশাল্লাহ। আজকে সবগুলো জিনিসে পেয়ে যাবা। তাহলে 9টার সময় আজকে থেকে তাহলে রেগুলার আমাদের রেজাল্ট দেখা থেকে শুরু করে সবগুলো আমরা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে একদম করতে থাকবো। আর বইও পেয়ে যাবা 2-1 মধ্যে সবাই, আজকে পাঠাইলে কেউ কালকে পেয়ে যাবা, কেউ পরশুর মধ্যে পেয়ে যাবা ইনশাল্লাহ। জি স্যার, লাইভ ক্লাস একটা হলে ভালো। আচ্ছা রাজীব জোয়ারদার, লাইভ ক্লাস বেশি নিচ্ছি, এটা শুক্রিয়া আদায় করো। মানে হচ্ছে যে রাতে একবার একটা তো রিভিশন তুমি যদি দেখো যে হ্যাঁ আমার সাথে লাইভে ক্লাস করে তোমার যতটুকু নিজে পড়লে তার বেশি, তাহলে নিজে পড়বা। আর যদি দেখো যে না লাইভে বেশি হচ্ছে, তাহলে লাইভ করবা, ঠিক আছে? ওকে। আচ্ছা স্যার, বুক ডেলিভারি আসছে ফোনে স্যার? হ্যাঁ, মেসেজ আসছে, মানে তাহলে বুঝতেই পারছো যে চলে গেছে তোমার বই, ফোন ওদের সাথে কথা বলে। আর তোমাদের সবার টাকা কিন্তু আমাদের অফিস থেকে দিয়ে, মানে অফিস মানে এখানে এরা দিয়ে দেয়, তোমরা হচ্ছে আমাদের অফিসে পাঠিয়ে দিবে। বই নেওয়ার সময় আবার ওইখানে আবার টাকা দিতে হবে না, ঠিক আছে? ঠিক আছে, ওকে ফাইন। বইটা পেলে স্যার এক্সামগুলো ভালো হতো। হ্যাঁ, বই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছ, ইনশাল্লাহ দেখবা যে। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় ইনশাল্লাহ কালকের মধ্যে বা পরশুর মধ্যে মোটামুটি বলা যায়, আমার মনে হয় যে 95% স্টুডেন্টের হাতে বই চলে যাবে ইনশাল্লাহ। তো বিকাশ বলা ডেলিভারি এর কথা জানতাম না।
হ্যাঁ, অনেকে ওই যে মনে হয় বুঝতে পারে না, ফোন এখানে লেখা থাকে তো জিনিসটা বুঝতে পারে না, তো ওইটার সাথে যে বিকাশ চার্ট এটা অনেকে জানে না, মানে এটা বুঝে নেই। হ্যাঁ, এটা হচ্ছে যে দিয়ে দিবে, আমি বলে দিছি, তার মানে এটা ঠিকই আছে। তুমি দেখবা বেশিরভাগ জনে কিন্তু হচ্ছে ওই যে ফোন করার সময় বলেই দেয় যে তাই বিকাশ চার্জটা সহ দিয়ে দিয়ে, অনেকে হচ্ছে দেয় না, পরে ওই যে জেনে আবার দিয়ে দেয়। এই জন্য মনে করো তুমি পাঠাইছো, ওই সময় বলবে যে ভাই আরও দেন হচ্ছে যে এই যে 150 টাকা, তখন অনেকে হচ্ছে যে পরে আমি বলছি যে ঠিক আছে, এটা পরে জানলে ওরা দিয়ে দেবে, সমস্যা নেই। তাহলে ঠিক আছে ইনশাল্লাহ। স্যার রেগুলার 2টা মিষ্টি খেলে কি কিছু হবে? মিষ্টি না খাওয়াই ভালো, মিষ্টি খেলে ব্রেইনের ক্যাপাসিটি কমতে থাকে। ভুলেও মিষ্টি খাবে না, একদম ডিলিট করো, পরীক্ষা পর্যন্ত কোনো এলে ফালতু জিনিস খাওয়ার দরকার নেই। ডিম, কলা, দই, সবজি, মাছ, তারপর হচ্ছে লাউ, বাঁধাকপি, বাদাম, তারপর হচ্ছে সিমের বিচি, পানি ঠিকভাবে খাওয়া, একটু চাইলে 1 চামচ করে ঘি খাওয়া, এগুলা খাবার, এগুলা মিষ্টি টিষ্টি এগুলো বাদ। আচ্ছা রাতে হ্যাঁ পাইলো যে সব তো রেজাল্ট আছে, সবাই পরীক্ষা দিচ্ছে দেখে একটু আমরা জাস্ট খালি করে দিচ্ছি। তাই ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ রাত 9টায় আজকে আমরা আসবো ঠিক সময়, ইনশাল্লাহ চেষ্টা করবো। হ্যাঁ, সুগার বেশি খাওয়া যাবে না একদম। থ্যাংক ইউ, দোয়া করিও। আসসালামু আলাইকুম।